একটা বক্তব্য নিয়ে আপনারা অনলাইন এবিউজ করেন না তো? আপনারা অনলাইন এবিউজ করছেন আপনাদের নেতারাই সবচেয়ে বেশি। এটা আমি বলতে চাইছিলাম না, ছোট একটা জায়গা ধরে সবচেয়ে বেশি আপনারা এমনভাবে কথা বলছেন যেটাতে হচ্ছে যে মাপ চাওয়া তো ভাই, মাপ চাওয়া, আপনি খুশি না মাপ চাইছি, আরো 50 বার আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই ভাই। বা প্রধান খবরের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ খবর, সেই খবরটি হচ্ছে এরকম, আপনারা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক জোট করেছেন যার নাম গণতান্ত্রিক সংস্কার জোট। আমরা এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমার প্রশ্ন হচ্ছে এই জোটের নেতৃত্বে কে আছেন? অর্থাৎ এই জোট যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? ধন্যবাদ খালেক ভাই আপনাকে। আমার সমালোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আহ, আমাদের দল গঠনের 9 মাসের মতো চলছে এবং অনেক কিছু পার হয়ে, অনেক ধরনের সমীকরণ, অনেক কৌশল, অনেক আলোচনা সমালোচনা পার হয়ে আমরা দীর্ঘ আলোচনার পর আমরা এই 3টা রাজনৈতিক দল একটা অবস্থানে আসতে পেরেছি, একটা পেজে আসতে পেরেছি এবং আমরা আশা করছি যে এই রাজনৈতিক জোটে আরো অনেকে যুক্ত হবেন, আমরা সেটা আহ্বানও জানাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে সরাসরি একদম ক্ষমতার গেলে কি কি হবে, আমাদের এই রাজনৈতিক জোটটা মূলত ভোটের সমীকরণ বা ভোটের রাজনীতির থেকেও বেশি আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া ভবিষ্যতের, মানে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, আমাদের দেশ পরিবর্তনের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আমাদের আলোচনা, আমাদের যে পরিকল্পনা, সেই পথে আমরা আসলে আরো কিছু সঙ্গী যুক্ত করলাম। আমাদের মূল ফোকাসটা কিন্তু ওখানে। কেন ওখানে? কারণ গত 1.5 বছরে ভাঙা গড়া, মানে গত 15 মাসে বা গত 8-9 মাসে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি বাধা বা চ্যালেঞ্জিং মনে করি, সেটা হচ্ছে যে যারা পুরনো আছেন, মানে অনেক স্টাবলিশড রাজনৈতিক দল আছেন, তাদের সাথে আমাদের মৌলিক সংস্কারে যে আমাদের পার্থক্যটা এবং তাদের কাছ থেকে যে আমাদের বাধার যে একটা সম্মুখীন। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা শুধু সামনের নির্বাচনটা এনসিপির রাজনৈতিক চলার পথে একটা অধ্যায়। তো সব ফোকাসটা যে আমাদের ওইখানে, এবং তখনই আমরা না, সরকার সব গঠন ফোকাস করে ওখানে তাকে প্রধান। জাবির, সব ফোকাস ওখানে না, মানে কিছু ফোকাস কি আছে এই ইলেকশনটা নিয়ে? কিছু ফোকাস থাকলে তো, অবশ্যই। হ্যাঁ, কিছু ফোকাস থাকলে তো এই মোর্চাটার নেতৃত্ব কে দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা ঠিক করেছেন। আচ্ছা, এখানে একদম প্রাইমারি লেভেলে এখন পর্যন্ত ওভাবে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের পদ পদবি এটা নির্ধারণ হয়নি। আপনারা সংবাদ সম্মেলন থেকে দেখেছেন খালেদ ভাই যে এখানে নাহিদ ইসলামকে মুখপাত্র ঠিক করা হয়েছে এবং ওই সংবাদ সম্মেলনে যে এবি পার্টির সভাপতি আছেন মঞ্জু ভাই, উনিও এটা বলেছেন যে স্বাভাবিকভাবেই যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী এবং তরুণদের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে বা পুরো দেশের আসলে মনোযোগ বা আকর্ষণ ওকে, যেটাই বলেন রাজনীতিতে এই নতুনদের প্রতি, তো স্বাভাবিকভাবেই তারাই সেন্টারে থাকবে, এটা মঞ্জু ভাই বলেছেন। কিন্তু এটা আসলে এখনো এত প্রাইমারি লেভেলে, তো কারণ আমি আমার প্রাইমারি লেভেলে আমার একটু আমার বলি খালেদ ভাই, প্রাইমারি লেভেলে এজন্য বলছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে, মানে গণ অভ্যুত্থানের পরে রাজনীতির যে কৌশল বা যে সমীকরণ, সেখানে এত আলোচনা এবং এত সমালোচনা, এত দিক বিবেচনা করে যে আমরা আসলে একটা পর্যায়ে পৌঁছেছি, এটাকেই আমি আসলে অনেক বড় সাকসেস হিসেবে দেখি। সো এর পরের ধাপে আমরা আম- কর্মসূচিতে যাব, এরপরে আমরা হয়তো নির্বাচনে যখন যাব তখন কিন্তু এই না, চলতে চলতে এই না, নেতৃত্বের বিষয়টা উঠে না আসবে। ডক্টর জাবিন, আপনি হয়তো ঠিকই বলতেছেন যে আপনারা অনেক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে, আপনারা আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি করেছেন আমার ধারণা। তারপরেও আমি এরকম প্রথম, মানে আমি রাজনৈতিক মোর্চা করা হয়েছে অথচ নেতৃত্বে কে থাকছেন সেটি এখনো ঠিক করা হয় নাই, ফোকাস ওদিকে না, এইটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি জানি না মানে এরকম আর কোথাও কখনো দেখেছি কিনা। নিশ্চয়ই এইটাও একটা নতুন বন্দোবস্তেরই একটা অংশ। আমার মনে হয় যে না, আমরা আমি ভবিষ্যতে, আমি 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 আপনাকে আর দেখি বলছি নাই না যে, মনে হয়, আমি আর দেখি নাই মনে হ্যাঁ হয় না, এরকম। হ্যাঁ না দেখে থাকতে পারেন, কিন্তু আমি বলছি না যে এখান থেকে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের এই জোটটার কোনো ধরনের
কাঠামোগত চেঞ্জ হবে না এটা আমি বলছি না, কিন্তু একদম প্রাইমারি পর্যায়ে যখন এই জোটটা গঠন হয় তার আগে প্রচুর আলোচনা হয়েছে, আমাদেরকে অনেক কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যে একসাথে হতে পেরেছি আমি সেটাকেই সফলতা দেখছি। ওকে এবং এইটার পরবর্তীতে ফোকাসটা ওইখানে যায় কিনা এটা কিন্তু আমাদের একসাথে পথ চলার উপরেই নির্ভর করবে। ওকে, আপনার এই জোট চ্যালেঞ্জটা ওভারকাম করে আপনারা একসাথে হতে পেরেছেন, সেটাকে আপনারা একটা বড় জায়গা মনে করতেছেন। আমি শুধু একটু জানতে চেয়ে রাখি, আপনারা যখন এনসিপি গঠন করেছিলেন তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা এরকম একটা জোট করবেন যার একজন বামপন্থী বলে পরিচিত, আরেকজন খুব ডানপন্থী যাদের নেতারা আগে জামাত করতেন, এরকম দুইটা দলের সাথে জোট করবেন, নির্বাচনী জোট, এইটা আপনাদের ভাবনাই ছিল কিনা, বা যখন আপনারা সে জোটটা করলেন তখন সেটাকে আপনারা একটা খুব সফলতা মনে করতেছেন কিনা? আমি আসছি আপনার কাছে প্রশ্নটা করে রাখলাম। জনাব তাসনিম খলিলের কাছে একটু যাই। জনাব তাসনিম খলিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে না ফেরেন, আপনি ফেসবুক পোস্টে সম্প্রতি এরকম একটা আহ্বান আমরা দেখলাম। তার নিরাপত্তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের আভাস আছে আপনার লেখায়। আমাদের প্রশ্ন হচ্ছে, তার জন্য হুমকি আসলে কারা? মানে আমি কিন্তু তার জন্য হুমকিটা খুঁজে পাইতেছি না। আপনার কাছে কি মনে হয় তার জন্য হুমকি কারা? নাকি তিনি একটা মানে আমার যেটা মনে হয় যে তিনি একটা ড্রাম বিটিং করতেছেন, এক ধরনের ড্রামাটাইজেশন করতেছেন, এক ধরনের তার কিছু ডার্টি লন্ড্রি আছে সেগুলি পরিষ্কার করতেছেন, এবং তিনি একটা এন্ট্রি নিবেন যে এন্ট্রিটাতে মনে হয় যে যে গড়র প্রতীক্ষায় আমরা ছিলাম সেই গড় চলে আসছেন। কারণ পুরো ব্যাপারটাই মানে যেটা মানে তার না আসাটা পুরোটাই আমার কাছে মানে খুব যৌক্তিক কোনো কারণ খুঁজে পেতেছি না। এখন যেহেতু তাসনিম খলিল ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আমি আসলে আপনাকে খোঁজ করতেছিলাম গত 2-3 সপ্তাহ ধরে এটা জানার জন্য যে ইজ ইট লাইক মানে এর মধ্যে কি আছে আসলে। মানে আমি ফেসবুক স্ট্যাটাস দিলাম এই জন্য তারেক রহমানের দিল এরকম কিছু না মানে না, আপনি ষড়যন্ত্র ফেসবুক তো দিলেন যেহেতু, আমি আপনাকে যতদিন ধরে চিনি, যখন থেকে আপনার পরিচয়, মানে আপনি যে খুব অকারণে দিছেন ব্যাপারটা এরকম মনে হয় নাই আমার কাছে, মানে জাস্ট একটা গাট ফিলিং থেকে দিছেন, এটা আমার মনে হয় না। দেখেন আমি দুইটা একটা জিনিস বলি আমি তারেক রহমান কেন দেশে যাচ্ছে না বা তারেক রহমান কবে যাবে বা যাবে কিনা আদৌ এগুলো তারেক রহমান এবং তার পার্টি ডিসিশনের ব্যাপার। আমি একজন মানে আউটসাইড অবজারভার হিসাবে আমার অবজারভেশনটা বলছি, হ্যাঁ। হুম, তো এইখানে যেটা আপনি তো এই যে একটু আগে আমাদের তাসনুভাকে একটু বাইটিং প্রশ্ন করলেন না যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে কে, হ্যাঁ, তো সে কিন্তু এটাও বলতে পারতো যে আমাদের নয়া বন্দোবস্তে আমরা কোনো প্রধানমন্ত্রী রাখবো না, হ্যাঁ। হুম, যাই হোক, আহ, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনি যেটা বলতেছেন যে আমার পোস্টে আপনি ষড়যন্ত্র তথ্য পেয়েছেন, এরকম কোনো কিছুই ছিল না, আমি কোনো তথ্য দেইনি। আমি আমার ওপিনিয়নটা দিয়েছি, এখানে আমি দুইটা জিনিস দিয়েছি। একটা হলো সিকিউরিটি, একটা হলো তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা, আর সেটার সাথে আমি যুক্ত করেছি হাই পলিটিক্স। এখন হাই পলিটিক্স থেকে হাই পলিটিক্স হলো যে একটা রাষ্ট্রের সার্ভাইভালের প্রশ্ন। একটা রাষ্ট্র ভবিষ্যতে কি রকম আকার প্রকার নিতে পারে, রাষ্ট্র থাকবে কি থাকবে না, স্টেট ফেলিয়ার হবে কি হবে না, এই ধরনের উচ্চ রাজনীতি, যেটা মানে খুব ভালো বাংলা হয় না হাই পলিটিক্স এর, সেটার সাথে যখন একজন ইন্ডিভিজুয়ালের নিরাপত্তার প্রশ্নটা জড়িত হয়ে যায় এবং কেন তফসিল হওয়ার আগে তার আসা উচিত হবে না, এটা আমি অলরেডি সেখানে একটা হিন্ট দিয়ে বলেছি। এখন আমি আশা করব যে যারা হাই পলিটিক্স এর ব্যাপারটা বোঝেন তারা অলরেডি মেসেজটা পেয়েছেন। আর আপনি যদি বলেন যে ওয়েটিং ফর গডো, এখানে ওয়েটিং ফর গডের কোনো বিষয় না। এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে যে যে ভূখণ্ডে আমরা আছি, যে উপমহাদেশে আমরা বসে আছি, সেখানে আমরা নির্বাচনকালীন মানে নেতাদের উপরে আক্রমণ তো আমরা কয়েকটা দেশে দেখছি। প্রেমাদাসাকে সম্ভবত গ্রেনেড ছুড়ে হত্যা করা হয়েছে, তারপরে আপনি ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, বেনজির ভুট্টোকে সে যখন দেশে ফিরলো, এই তারেক রহমান যেভাবে ফিরবেন বলে বলা হচ্ছে ওই রকম একটা সিচুয়েশনে তারেক বেনজির ভুট্টোর বহরে হামলা হলো এবং পরবর্তীতে তাকে অ্যাসাসিনেট করা হলো। তো নিরাপত্তা ঝুঁকি কি একেবারেই নাই তারেক রহমানের? এটা কি সবকিছুই আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়াই দিব? আর তারেক রহমান এখন দেশে আসছে না কেন, এবং মানে না আসায় আসলে তার লাভটা কি হচ্ছে আমি এটা বুঝতেছি। ওকে, কারণ তারেক
মানে মানে তারেক রহমান দেশে আসাতেই বরং আমি লাভ দেখি। আমি যেটা দেখতেছি ফ্রম মাই রাইট। ভ্যান্টেজ পয়েন্ট, আমার মনে হয় যে এখানে হাই পলিটিক্স এবং সিকিউরিটি এখানে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, আমি একটু আপনার ফেসবুক স্ট্যাটাসটা একটু পড়ি। তাহলে কেন আমি ষড়যন্ত্রের শব্দটা না থাকেও অবস্থানটা বা বৈশিষ্ট্যটা পাচ্ছি, সেটা একটু হয়তো পাঠক বিচার করতে পারবে। জাতীয় রাষ্ট্রের প্রতি দায়িত্ব বাবার দায়িত্ব থেকেও বড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশ ফেরা উচিত হবে না। কোশ্চেন্স অফ সিকিউরিটি অ্যান্ড হাই পলিটিক্স মাস্ট ট্রাম্প ইমোশনস। আপনি এটার ব্যাখ্যা দিয়েছেন। আমি ২-৩টা জায়গায় আপনাকে একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই। আপনি প্রেমাদাসার কথা বললেন, ইন্দিরা গান্ধীর কথা বললেন, বেনজির ভুট্টোর কথা বললেন। তিনটা আসলে ৩ ধরনের রাজীব ইতিহাস। গান্ধী। রাজীব গান্ধীর কথা বলেছেন না? আপনি ৪ ধরনের পরিস্থিতি আসলে আপনি তারেক সাহেবের সাথে কোন পরিস্থিতিটা আসলে মেলাচ্ছেন? কারণ প্রেমাদাসা, ইন্দিরা, বেনজির ভুট্টোরটা মিলাইছে, আপনি বেনজির ভুট্টোটা মিলাচ্ছেন। তো বেনজির ভুট্টোটা মানে মেলানোর পরে, ক্লোজেস্ট বেনজির ভুট্টোটা মিলানোর পরে আপনাকে তো সাথে সাথে তাহলে ওইটাও আপনাকে মিলাইতে হবে। বেনজির ভুট্টোর কে পছন্দ করেন না এরকম সরকার অথবা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব সে সময় সেখানে ছিল, আপনি সেরকমটা মনে করতেছেন কিনা? সরকার বা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব। মানে তারেক রহমানকে মানে সিন থেকে সরায় দেওয়া বা তাফসিল পিছায় দেওয়ার মতো অ্যাক্টর তো বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে কম না। এটা তো আচ্ছা। আমরা সবাই জানি। এখন ওই ওই আলোচনায় যদি যাইতে হয় তাহলে তো আমরা পুরো ১ ঘন্টায় ওইটা নিয়েই আলোচনা করব। আহ, আহ, আমরা আমরা ১ ঘন্টা না, আমরা হয়তো আরেকটু বেশি সময় এটা আলোচনা করতে চাই, কিন্তু এই আলোচনাটা করার জন্য আমাদের আসলে আরেকটু ইকুইপড হইতে হবে। কিন্তু আপনি বলতেছিলেন যে তারেক সাহেব দেশে না আসলে কি সুবিধা। আমি ২-৩টা বলতে পারি আপনাকে আমার হাইপোথিসিস। আমি মনে করি তারেক সাহেব দেশে না আসলে সুবিধা, তার দলের ভিতরে অনেক অন্তর্কোন্দল আছে, সেই দলের অন্তর্কোন্দলটা তিনি দূর থেকে মেটাতে চান। আমি জানি যে দলের মধ্যে থেকে তিনি আসলে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও তিনি আসলে চেয়ারম্যানের দায়িত্ব পান নাই। চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়া মানে আসলে তারেক রহমান সাহেবের বিএনপিতে কোনো লিখিত ক্ষমতা নাই। আসলে তিনি আসলে বিএনপির কোনো কমিটি চেঞ্জ করতে পারেন না, তিনি তার কোনো দল চেঞ্জ করতে পারেন না। এই ব্যাপারে তিনি নিশ্চিত হতে চান। তিনি আসলে তার কিছু, যেগুলি আমি ডার্টি লন্ড্রি বলতেছিলাম, যে তিনি জানেন যে ১৫ বা ১৭ বছরের সময় আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের দলের লোকজনরাই বিভিন্নভাবে তথ্য পাচার করেছেন, সেগুলি তিনি চিহ্নিত করতে চান। তার আরও লাভ হচ্ছে যে তিনি এই নিরাপত্তার কথা বলে বলে দেশে না এসে দেশের মানুষের সিম্পেথি ড্র করতে চান। আমার হাইপোথিসিস। জনাব তাসনিম খলিল, আপনি যদি একটু মন্তব্য করতেন। অবশ্যই হাইপোথেসিস তো এইভাবে আপনি যদি মানে এভিডেন্সিয়ারি বার্ডেন না নেন, আপনার হাইপোথেসিস প্রেজেন্ট করলে তো আমি বলতে পারবো না যে আপনার থিসিস ট্রু নাকি ফলস। হ্যাঁ, আমি আমার হাইপোথেসিস বলতে পারি। আমি বলতে পারি যে সম্ভবত তফসিল ঘোষণা হওয়ার আগে উনি আসলেই আসবেন, বা তফসিল ঘোষণা হওয়ার পরে উনি আসবেন। ওকে, আর আপনি যে বিএনপির একটু বলে নেই জি। ভাই, বিএনপির যে আপনি সংগঠনের অবস্থার কথা বললেন, দেখেন আমরা ফেসবুকে অনেক কিছু দেখি, ঢাকার এই যে এলিট সোসাইটিতে অনেক আলাপ আলোচনা হয়, টক শোতে অনেক আলাপ আলোচনা হয়। আমি অক্টোবর মাসে আমি বাংলাদেশে আসছি, তারপর থেকে আমি পুরো বাংলাদেশ ঘুরছি। হ্যাঁ, সো আমি যেটা এখন বলতেছি এটা এম্পেরিক্যালি আমি নিজের চোখে যেটা দেখছি। বাংলাদেশের আমি সিলেট ডিভিশনে গেছি, আমি চিটাগং ডিভিশনে গেছি, আমি খুলনাতে গেছি, আমি বরিশালে গেছি, এবং প্রতিটা জায়গায় এক্সেপ্ট এ ফিউ প্লেসেস বিএনপি খুবই সংগঠিত অবস্থায় আছে এবং তারেক রহমানের প্রতি বিএনপির লয়্যালটির কোনো ঘাটতি নেই। এবং বিএনপিতে এন্টি তারেক ফিগার যারা পরিচিত, এরাও কিন্তু প্রকাশ্যে তারেক রহমানের বিরোধিতা করতেছে। তো তারেক রহমান তার পার্টি সামলাতে পারবে না, বিদেশ থেকে তাকে সামলাতে হবে, দেশে গেলে বিপদে পড়ে যাবে। এটা আমার মনে হয় হাইপোথিসিস হিসাবে একটু উইক। ওকে, আমি এগ্রি করলাম। তফসিল ঘোষণা পরে কি নিরাপত্তা ঝুঁকি যেটা ছিল সেটা মানে কেন কমবে? মানে তাকে কি স্পেশাল কোনো ব্যবস্থা দেওয়া হবে বা কিছু করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে? আপনি এরকম মনে করতেছেন? এখানে আমরা এমন কোন ট্রিগার ইভেন্ট চাই না। আমি খুব মানে ওয়াইড একটা অ্যাঙ্গেল থেকে বলতেছি, কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে বলতেছি না। আমরা যারা বাংলাদেশের ভালো চাই, আমরা যারা বাংলাদেশের ওয়েল উইশার, আমরা এমন কোন ট্রিগার ইভেন্ট চাই না যেটাকে কেন্দ্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া হতে পারে অথবা নির্বাচন হবে না এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা অনেক ধরনের ফোর্স মাজুরে যেটা বলে, অ্যাক্ট অফ গড। কালকে যদি এখন ধরেন একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, হ্যাঁ, কয়েকদিন আগে যে আমার এই বাসাতেই
সকালবেলা হুম হুম ঘুম থেকে ওঠার পরে দেখলাম ভূমিকম্প হচ্ছে। হুম তো এখন ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল, তখন আপনার ইলেকশনটা পিছায় দিতে হবে, রাইট? হুম অথবা ধরেন কোনো একটা রাজনৈতিক নেতা সমাবেশের এক কোনায় হুম একটা হামলা হলো, হুম। সেটাকেও কেন্দ্র করে এমন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটার কারণে ইলেকশন পিছায়। তো এই জন্য সব দিক বিচার করে আমরা এমন কোনো ট্রিগার ইভেন্ট চাচ্ছি না যেটার কারণে ইলেকশনের তফসিলটা পিছায় দিতে এ- হয় বা নির্বাচনটাকে এই সাসপেন্ড করে রাখা। এই পর্যায়ে শেষ প্রশ্ন, এই কোন একটা রাজনৈতিক দলের কোনা দিয়ে একটা ছোট জিনিস বা কোনো একটা রাজনৈতিক নেতা উপর আক্রমণ, সেটা জামাত বা এনসিপির উপরে হইলে হবে না, এটা তারেক রহমানের উপরেই হইতে হবে যদি কেউ না পিছাতে চায়। কেন, আমাদের জামাতের আমির সাহেবের সমাবেশেও হতে পারে, আমাদের তাসলিমা জাবিন এখানে আছেন, ওনার সমাবেশেও হতে পারে, আমরা এটা অবশ্যই চাই। ও তো- তো- আমরা উনাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উনাদেরও সুযোগ আহ্বান থাকলে, করব যেন সকলের নিরাপত্তা নিশ্চিত করা হয়। উনাদের সুযোগ থাকলে উনাদেরও বিদেশ থাকা উচিত এখন। ওনারা কি বিদেশ, মানে বিদেশ থাকবেন কিনা, হুম। আপনার কি মনে হয় সেটা? আমার মানে আমি জানতে চাইতেছি আপনার কাছে যে উনাদের সুযোগ থাকলে উনারাও কি তফসিলের আগ পর্যন্ত বিদেশ থাকা উচিত কিনা। না, তাই এটা তো তাদের ডিসিশন। তাদের কাছে যদি ওকে মনে হয় যে তফসিলের আগে তারা বিদেশে থাকবেন, তফসিলের পরে তারা বিদেশ থেকে ফিরবেন, এটা তো তাদের ডিসিশন। ওকে। এটা তো শফিকুর রহমান সাহেব তো নিয়মিত লন্ডন যাচ্ছেন, উনি কেন যাচ্ছেন সেটাও তার একটা, হয়তো উনার কিছু অ্যাসেসমেন্ট আছে, তাই না? ওকে। তাসলিম খলিল, আপনাকে ধন্যবাদ। আমি একটু দর্শক ডক্টর জাবিনের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামত পড়ি। নাইম খান সাহেব, উনি C7J, উনি আমাকে বলেছেন যে তারেক রহমান নিয়ে আপনার এত চুলকানি কেন খালেদ। আরেকজন বলছেন খালেদ ভাই, খালেদা জিয়া ভালো কিন্তু তার দল ভালো না, জামাত এটা বলে, কিন্তু আমার প্রশ্ন খালেদা আর বিএনপি কি আলাদা হয়? আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি। ডক্টর জাবিন, প্রথম যখন এনসিপি গঠিত হয়েছিল তখন এনসিপি নিজেদেরকে যেরকম একটি দল হিসেবে দাবি করেছিল বা আত্মপ্রকাশ করেছিল, এখন আপনারা এই পথ পাড়ি দিয়ে এসে যেটাকে আপনি চ্যালেঞ্জ বলছেন, আমি ভিতরে বাহিরে নানা ধরনের চ্যালেঞ্জে দেখছি। আপনাদের দলের একজন নেতা তিনি এরকম বলছেন, বাইরের বিএনপি আর জামাতকে কি করে সামলাবো, আমরা তো আব্দুল কাদেরকেই সামলাতে পারছি না। আমি বিএনপি এনসিপির একজন প্রার্থীর কথা বলছি, যে তিনি এরকম কথা বলছেন। যে এই চ্যালেঞ্জটার পরে আপনারা এখন যে জোটটা গঠন করেছেন এবি পার্টির সাথে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে, এতে আপনারা আপনাদেরকে সফল মনে করেন কিনা, মানে আপনারা এই চ্যালেঞ্জটা অতিক্রম করেছেন, একটা ভালো জায়গায় এসেছেন, এরকম মনে করেন কিনা? হ্যাঁ, এটা আমি তো যখন লাস্টবার বলছিলাম, এটা অবশ্যই এটা একটা বিরাট সাফল্য। এই কারণে আপনি বলছিলেন না যে ডান ঘরানার বাম ঘরানার সাথে জোট করার কোনো পরিকল্পনা ছিল কিনা, বা আমরা যখন দল শুরু করি, আপনি দেখেন আমরা যখন দল গঠনের পরে আমাদের বিশেষ করে মৌলিক সংস্কার প্রশ্নে যখন ঐকমত্য কমিশনে ডিবেটগুলো হচ্ছিল, আমরা যখন আলোচনা সমালোচনাগুলো চলছিল, তখন কিন্তু আমরা দেখলাম যে এই আমরা যারা যারা কাছাকাছি আছি, এবং তখন যে পরিমাণ ডিবেট করে আমরা শেষ পর্যন্ত জুলাই সনদকে গণভোট পর্যন্ত নিয়েছি, এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে আহ এই তিনটা দল কিন্তু আমরা কাছাকাছি ছিলাম। সো এই তিনটা দলের হয়তো আমি যেটা গত পরশুদিনও এক জায়গায় বলছিলাম যে সাংগঠনিক শক্তি হয়তো অতটা বেশি না, ভোটের মাঠে হয়তো দুর্বল, কিন্তু এই তিনটা দল কিন্তু সংস্কারপন্থী, এবং এটা শুধু সামনের 26-এর নির্বাচন পর্যন্ত না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আজকেই দুর্নীতি বিরোধী দিবসে তারেক রহমান সাহেব কিছু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে ওনাদের কিছু পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, যেখানে দুদক আর নির্বাচন কমিশনের কথা উল্লেখ করেছেন। ওনারা কিন্তু সংস্কার প্রস্তাবে দুদকের প্রধান যে একজন নিরপেক্ষ বডি নিয়োগ দিবে সরকারের নির্বাহী ক্ষমতার বাইরে গিয়ে, সেটাতে কিন্তু ওনারা রাজি হয় নাই। ওনারা এই পরিকল্পনার মধ্যে উনি পুলিশের সংস্কারের কথা বলেছেন, অথচ পুলিশ অধ্যাদেশ যেটা অনুমোদন হয়েছে বা খসড়া, সেটাতে ওনাদের আপত্তি ছিল, ওনারা চিঠি দিয়ে বিবৃতি দিয়ে সেটাতে বাধা দিয়েছেন। সো এই যে অঙ্গীকার ভঙ্গের যে একটা সংস্কৃতি বাংলাদেশের অতীত থেকে আছে, রাজনীতিতে আছে, এটা মোকাবেলা করার জন্য 26-এর পরবর্তী নির্বাচনেও কিন্তু আমাদের একটা জোরালো ভয়েস লাগবে, আমাদের একটা জোরালো জোট লাগবে। তো এই তিনটা দল কিন্তু আমার কাছে মনে হয় যে এসব প্রশ্নে অনেক জোরালো ভূমিকা রাখতে পারবে। ডক্টর জাবিন, আপনি আদর্শগত মিলে কথা বলছেন এই তিনটা দলের, মানে আমি এনসিপির কথা জানি না, কারণ এনসিপির প্রশ্ন করে কোনো জবাব পাই না। আদর্শগত মিল এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে আছে বলছেন?
না, আমি বলছি যে আহ, জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, যে হুম, হুম, আমাদের পুরনো যে নিয়ম কানুনগুলা ছিল রাষ্ট্র কাঠামোর, হুম। সেগুলোর পরিবর্তনের জন্য আমরা তো একদম শুরু থেকে সংবিধানের পরিবর্তন হয়ে গণপরিষদের মাধ্যমে চেয়েছিলাম, সেটা হয় নাই। সেখান থেকে জুলাই সনদের উপর অনেক আলোচনা হয়ে সর্বশেষ গণভোটে গেল। এই পদগুলা কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা দল একসাথে পার করেছে। আমি একটা কথা বলি খালেদ ভাই, এই যে আপনি আদর্শের কথা বলছেন, আপনি দেখেন গত কয়েক মাসে আপনার মনে পড়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের বা বাংলাদেশের গত 54 বছরে বাংলাদেশের উন্নতি বা এই জুলাই গণ অভ্যুত্থান কেন হলো, এটা আমাদের কোনো আহ, আমাদের ব্রেইনে আছে, আমাদের স্মৃতিতে আছে? এটা পুরাটা ওয়াশ আউট হয়ে গেছে নির্বাচন দিয়ে, পুরাটাই, মানে একেবারেই। কার এবং কার দেখেন, আমি একটু কথা বলি। কার কথা আপনি- বলছেন? এনসিপির ওয়াশ আউট হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি, না আমাদের না আছে। আমি না 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 এটা এটা ভুল বললেন। কিভাবে আছে আপনি মানে দেখেন, আমার কিভাবে মাথায় তো আছে? আপনি আমার আমাকে মাথায় তো বলেন আর আপনি নাই, কিভাবে আছে আমার মাথায় তো আপনি নাই, এই আলোচনাটা এনসিপির কিভাবে মাথায় আপনি আছে? আছেন, আমার মাথায় তো আপনি নাই। আপনি তো জানেন না যে এটা ওয়াশ আউট হয়ে গেছে কিনা। আমি না, ভুল আপনি কেমনে কি বলবো? এটার কোনো আলোচনা দেখেন? আপনি দেখেন আমি সারাক্ষণ লক্ষ্মীপুরে, আমি আমি সারাক্ষণ জুলাই পরশুদিনের আগস্টে নিউজ আন্দোলন বলি, দেখি, আমি জুলাই আগস্টে লক্ষ্মীপুরে আন্দোলন দেখি। লক্ষ্মীপুরে একটা জেলা যুবলীগের সভাপতির ছাদ থেকে 25-30 জন অস্ত্রধারী সাধারণ ছাত্রদের উপর গুলি করেছিল। পরশুদিনের নিউজ বলছি আমি, পরশুদিন বা তার আগের দিনে লক্ষ্মীপুরে একটা অস্ত্র উদ্ধার হয় নাই। তারা রেস নিয়ে নিয়ে লক্ষ্মীপুরে এখনো নিহতর, ওখানে 4 জন ছাত্র নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এসব খবর কি এই আপনি যে যে এই যে প্রত্যেকটা থানা থেকে যে এতগুলা অস্ত্র আপনার লুট হলো, এগুলার কি কোনো কিছু রিভাইভ হয়েছে? আমি যেটা বলছিলাম, এই যে আজকে রোকেয়া দিবস আসলেই বাল্যবিবাহ নিয়ে খুব রব উঠে, বাল্যবিবাহ রোধ করতে হবে। আমার দর্শকরা নিশ্চয়ই হাসাহাসি করবে, নির্বাচনের টকশোতে আমি বাল্যবিবাহের কথা বলছি। বাংলাদেশে প্রতি 2টা মেয়ের মধ্যে একটা মেয়ের হচ্ছে বাল্যবিবাহ হয়, 2টা মেয়ের মধ্যে। সো আপনি যদি এই আদর্শিক ক্যাচালে বা সাংস্কৃতিক ক্যাচালে, বাইনারি রাজনীতির মধ্যে এই নীতি নির্ধারক না আপনারা পর্যায়ে যারা যান, তাদেরকে যদি আপনি ছাড় দিতে থাকেন, তাহলে ওই নির্বাচন আসবে, গণ অভ্যুত্থান আসবে, মানুষ মরবে, একদল গিয়ে আরেক দল আসবে। ওকে। তারা না নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার দিবে, তাজনুবা জাবেদ, নির্বাচনী প্রতিশ্রুতি দিবে, দুর্নীতি বিরোধ যুদ্ধের বিরুদ্ধে অনেক পরিকল্পনা ঘোষণা করবে, কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলার আর কোনো বাস্তবায়ন হবে না। না তো না এইবার না, যাতে এগুলোর বাস্তবায়নটার পাহারাদার হিসেবে আমরা তো বলেছি, এবং এই সংস্কার প্রক্রিয়াটা যাতে জোরদার থাকে, সেজন্য আমি বলি যে এই জোরটা খুবই গুরুত্বপূর্ণ রাইট। এখানে। আপনি বারবার এনসিপির আদর্শিক কথাটা বলেন। আপনি মানে এই ডান বামের বাইরে গিয়ে এই ডান, আপনি ভুলে যান, আপনি ধরতে পারছেন না এনসিপির আদর্শকে। আমরা বারবার বলার পরও আপনি ধরতে পারছেন না এনসিপির আপনারা বারবার আদর্শকে। বলেছেন নাকি? গুড এনাফ, কিন্তু হ্যাঁ, আমরা তো বারবার পরিষ্কার করি। জি, সেটা আমরা কি? আপনি দেখেন আজকের না আপনি প্রশ্নটা আগে করেন। এই আপনাদের এই কথা নিশ্চয়ই আমরা শুনবো, অনেকবার শুনেছি। আপনি প্রশ্নটা করেন যে মানে ধরেন ডান বামের বাইরে গিয়ে আমরা ডান বাম ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি আমরা বামপন্থী ধরি, এবি পার্টিকে যদি আমরা বামপন্থী ধরি, তাহলে এনসিপি আসলে কোথায় দাঁড়ায় আছে? এনসিপির আলাদা অস্তিত্বটা কি? আমি যখন থেকে প্রোগ্রামের শুরু থেকে এই 3টা জোটের উদ্দেশ্য বলার পরও আপনি এখনো ওইখানেই আছেন যে আদর্শিক কেন এখানে কোনো মিল আছে কিনা। আমি যখনই বলছি যে এই পরবর্তী জুলাই পরবর্তী যে নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন বাংলাদেশ পরিবর্তনের যে কথা বলছি, মৌলিক সংস্কার কাঠামোর যে পরিবর্তনের কথা বলছি, সেগুলোর আলোচনাটা জারি রাখার জন্য, সেগুলোর আওয়াজটা জারি রাখার জন্য, সেটাকে রাজপথে আরো জোরালো করার জন্য আমরা একসাথে হচ্ছি। তারপরও আপনি ঘুরে ফিরে আদর্শিকে ঠিক গেলে আছে, কি আমার এই যে ভুল আমি হয়েছে, আমার বাল্যবিবাহের ভুল হয়েছে, প্রসঙ্গটা কেন, আমার না, না, ভুল হয়েছে, আমাকে ক্ষমা বাল্যবিবাহের করবেন। প্রসঙ্গটা কেন না, আনলাম? আপনি দেখেন, বাল্যবিবাহের প্রসঙ্গ আনছেন, ভালো করছেন। আপনি মৌলিক সংস্কার কাঠামোতে আমি আসি। আপনারা মৌলিক সংস্কার কাঠামোতেও কি এক জায়গায় দাঁড়ায় আছেন 3টা দল? আমার জানার জন্য হ্যাঁ, জানতেছি মৌলিক হ্যাঁ, আমরা সংস্কার কি কাঠামোতে। আমরা কি জুলাই সনদের এই যেই সুপারিশগুলাতে আমরা একমত হয়েছি, বা যেগুলা এই গণভোটে নেওয়া জুলাই পর্যন্ত, সনদ এটাতে কি আমরা পুরা প্রক্রিয়াটাতে কি আমরা কাছাকাছি ছিলাম না? পুরা আমরা কি সাংবিধানিক ছিলেন, প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ ছিলেন, নিয়োগ চাই নাই? আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার একটা ছিলেন, নিরপেক্ষ নিয়োগ চাই নাই? এবং ছিলেন। হ্যাঁ, আমরা সব আপনাদের সবচেয়ে কাছাকাছি ছিল জামায়াতে ইসলামী, এই যেগুলি বললেন সেগুলির মধ্যে। তো তাদের সাথে তো আপনারা জোট করতে পারেন নাই। জোট ওনাদের সঙ্গে যখন করছেন তখন নিশ্চয়ই এটার একটা কারণ আছে, তাই না? আমি সেই কারণটা ধরতে চাইতেছিলাম।
আমরা তো বিএনপির সাথেও জোট করি না, এখানে জামাত হ্যাঁ, বিএনপির বাইরে বিএনপির সাথেও গিয়ে করেন তো নাই, আমরা বিএনপি আমি আপনাদের থেকে একটা একটু কথা দূরে বলি, ছিল, কিন্তু আপনি জামায়াত দেখেন আপনাদের খুব এই কাছাকাছি এই ছিল। গণ অভ্যুত্থানের আগে ছিল দুইটা দল, বিএনপি আওয়ামী লীগ, এবং গণ অভ্যুত্থানের পরে হয়ে গেছে এখন বিএনপি জামাত। তিনোটা দলই হচ্ছে পুরনো স্টাবলিশমেন্টের এবং পুরনো চিন্তাধারার। এই জামাত ইসলামকে একজন নারী প্রার্থীও কেউ মনোনয়ন দিয়েছে? দেয়নি কিন্তু। তাহলে আমরা বারবার বলছি যে নতুন পথে যাদেরকে আমরা, সেটা একজন হলেও, এক দলের একজন হলেও একজন, আমরা আমাদের আওয়াজটা ভারী করতে চাই। ওকে, এনসিপি কারণ নতুন কারণ পথের যাত্রী, এনসিপি নতুন পথের রাজনীতি করতেছে, তাই তো? অবশ্যই এটাই তো আমরা বলে আসছি। কারণ ওকে, আপনি আপনি দেখেন এই যে এবি পার্টি এবং নির্বাচনের রাষ্ট্র সংস্কার আন্দোলনও, এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনও নতুন বন্দোবস্তের রাজনীতিই করতেছে। না, তারা তো তাদের মতো করে নিজস্ব তিনটা রাজনৈতিক দল ছিল, কিন্তু আমরা এখন জোট হয়েছি কোন উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? আমি উদ্দেশ্যটাই আপনাকে বারবার পরিষ্কার করার চেষ্টা করছি, উদ্দেশ্যটাই বলার চেষ্টা করছি যে আমরা এই ধরনের। উদ্দেশ্যটা তো আপনি শব্দ বলতেছেন, সংজ্ঞায়ন করতেছেন না। আপনার কাছে মৌলিক সংস্কার আর এবি পার্টির কাছে মৌলিক সংস্কার কি এক? কেন, এই যে আমরা যেই রাষ্ট্র কাঠামোর যে সংস্কারগুলোর আমরা কথা বলেছি, এগুলা কি আপনার কাছে এক মনে হয় না? আমার কাছে তো জামায়াতে ইসলামীকে যেই সব কথা আপনারা বলেছেন, জামায়াতে ইসলামীর সাথে আপনারা আরো অনেক বেশি এক ছিলেন, পুরোটা সময় আমি এটা দেখেছি। আপনারা ওদের সাথে করেন নাই, কিন্তু এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে করছেন। এটার তো কোনো একটা যুক্তি বুদ্ধি থাকতে হবে তো, তাই না ডক্টর জাবিন? কারণ এই দুটা দলের সাথে আমাদের বেশি বোঝাপড়া মিলেছে। কেন আমরা পুরনো? কারণ এই তিনটা দলই কিন্তু নতুন, ওকে, মানে নতুন রাজনৈতিক দল। আমি কেন পুরনো? আপনি দেখেন আজকে যে 18-20 কোটি মানুষের দেশে 1300 মানুষের উপর জরিপ নিয়ে যে পাতায় পাতায় প্রকাশিত হয়, আপনি জরিপটাকে মোটা দাগে যদি দেখেন, দেখবেন যে মানে নতুনরা অজনপ্রিয়, নতুনরা ব্যর্থ, এরকম একটা পিকচারই এখানে আসছে, এবং পুরনোরা এখনো জনপ্রিয়, পুরনোরাই ক্ষমতায় যাবে, এরকম একটা জিনিস পোট্রে করারই থাকে। রাইট। আপনার এই এই আপনার সংস্কারে শুধু মিল থাকলেই তো হবে না, সুপারিশে শুধু মিল থাকলেই যে আমরা তাদের সাথে জোট করে যাব তা না। আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে অনেক আলোচনার পরও কিন্তু, কারণ এই নির্বাচনটা কেন্দ্র করেই তো খালি জোটটা হয় নাই। So, ভবিষ্যতের আমরা রাজনীতি কেন নিয়ে, ভবিষ্যতের রাজনীতি, রাইট। এটার পরেও আমি বলছি। ঠিক আছে, আমি 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 মনে হয় আপনাকে মানে বুঝতে পেরেছি। আমি পরের আলোচনার মধ্যে যাই। এই প্রশ্নটা আসলে কমন, কিন্তু আমি প্রথমে একটু তাসনিম খলিলকে শুনতে চাই, পরে ডক্টর জাবিনকে আমরা শুনবো। যে তফসিল ঘোষণার কথা বলা আছে যে আগামীকাল বুধবার বা তার পরের দিন বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করে। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, এটা আরও পিছাতে পারে, কিন্তু এই তফসিল পেছানো বা না পেছানো যাই হোক না কেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা কি আছে? ডক্টর জাবিনের কাছে যাওয়ার আগে জনাব খলিল কি মনে করেন, মানে আপনি কি আর কোনো অনিশ্চয়তা দেখেন ফেব্রুয়ারিতে ইলেকশন নিয়ে? না, আমি দেখি না। এখানে অনেক চেষ্টা চরিত্র হয়েছে মনে হয় হ্যাঁ। ইলেকশন পিছানোর। হুম। আমরা তো একবার দেখলাম যে গভর্নমেন্ট জুন মাসের পরে ইলেকশন দিতে চেয়েছিল, বাট পরে সেখান থেকে সরে এসে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করবে এরকম একটা ঘোষণা দিল। তফসিল কালকেই হয়ে যাওয়ার কথা আমরা যতদূর শুনতেছি, বা এর পরের দিন হবে। এর পরে আমার মনে হয় একবার তফসিল ঘোষণা হয়ে গেলে এই এন্টায়ার সিস্টেম, আপনি তো অ্যাডমিনিস্ট্রেশনের ছিলেন, আপনি জানেন যে নির্বাচনকালীন সময়ে রাষ্ট্র পুরোপুরি মানে অন্য একটা ট্রেনে উঠে যায়, না অন্য একটা লাইনে উঠে যায় ট্রেন। তো এরপর থেকে বাংলাদেশ একটা নির্বাচনী ট্রেনের মধ্যেই থাকবে, যেটা আবার ইউনূস সাহেবের একেবারে প্রথম থেকে এটা ওনার অন্যতম ওয়াদা ছিল জাতির কাছে, যে উনি একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন করবেন। এবং কালকে বা পরশু তফসিল ঘোষণা যদি করে ফেলে নির্বাচন কমিশন, আমার মনে হয় যে এটা ওই ওয়াদার একটা একটা দিকে একটা পদক্ষেপ হবে, পজিটিভ একটা পদক্ষেপ। ওকে, তফসিল ঘোষণা তো হয়ে যাবে, আপনি বলছেন কালকে বা পরশু হলে হবে। নির্বাচনে অনিশ্চিত আপনি দেখতেছেন না, মিডিয়ার রোলটা আপনি কীরকম দেখতেছেন? স্পেসিফিক আমি একটা ঘটনার কথা উল্লেখ করি। সেই ঘটনাটা হচ্ছে যে আমরা দেখলাম একটা টেলিভিশনের একজন অ্যাঙ্কার এবং তার সাথে তার একজন গেস্টের যে কথাবার্তা, মানে এই পুরোটা নিয়ে মিডিয়ার মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা এরকম আছে যে এটা
কিরকম হইতেছে, মানে এটা কোনটা হওয়া উচিত? আপনি কি মনে করেন তাসনিম খলিল, এটা কোনটা হওয়া উচিত? মানে কাউকে কারো পছন্দ হবে না, কোন অ্যাঙ্কর কোন শো আমি তো আমি বুঝি না। ও আমি 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 আপনাকে বলি, যমুনা টেলিভিশনে একটা শো হয়েছে, সেই যমুনা টেলিভিশনের শো এর যে একজন অ্যাঙ্কর আছেন, সেই অ্যাঙ্কর একটা প্রতিবাদ জানিয়েছেন একটা কথায়, একজন রাজনীতিবিদের কথায়, এবং সেই রাজনীতিবিদদের কথায় প্রতিবাদ জানানোর পর কেউ তাকে অনেক শাবাশি দিচ্ছেন, কেউ তাকে খুবই বাজে ভাষায় নিন্দামন্দ করতেছেন। কিন্তু প্রশ্নটা উঠতেছে যে আসলে মিডিয়ার রোলটা কি হওয়া উচিত পোস্ট 24 বা পোস্ট জুলাই আন্দোলন? আচ্ছা, আমি আগেও বলছি যে আমি তো অনেক ট্রাভেলের মধ্যে ছিলাম, আমি আসলে এক্স্যাক্টলি কোন এপিসোডটা আপনি বলতেছেন বা কোন যমুনার কোন শো এটা আমি জানি না। ওকে, বাট আমি খুব ব্লাইন্ডলি আমি একটা গেস করতেছি, ওই গেস কি জামাতের কেউ ছিল? জামাতের রাইট রাইট। আচ্ছা, জামাতের যদি হয় তাইলে ভাই এটা মানে এটা ধরেই নিতে পারেন যে গেস যদি আপনি যদি জামাতের কাউরে এখানে ডেকে নিয়ে আসেন এবং তার সাথে একটু যদি আপনার একটা ডিসএগ্রিমেন্ট হয়, মানে আমার সাথেও আপনার ডিসএগ্রিমেন্ট হয়েছে একটু আগে, তাসনুভার সাথে একটু আগে ডিসএগ্রিমেন্ট হয়েছে, আপনারে কিন্তু আইসা গালাগালি কুৎসিত কথাবার্তা বলা আমি আশা করি একটু কম। কিন্তু জামাতের কেউ কারোর সাথে যদি মানে ইফ ইউ ক্রস ইউর পাথ ইন হোয়াট এভার ওয়ে, তাইলে এই এবিউজের থেকে কারো কোনো নিস্তার নেই। এটা আমরা সবাই ফেস করি, আমিও ফেস করি, তাজনুবা এখানে আছে তারেও জিজ্ঞেস করেন, সেও ডেফিনেটলি ফেস করে, আপনিও ফেস করেন। ঠিক আছে, তো এই যে কি জানি আলবটর বাহিনী, এগুলা নিয়ে আসলে আমি এখানে কথা বলতে চাচ্ছি না। দে আর এক্সট্রিমলি এবিউজিভ, অত্যন্ত কদর্য এবং কুৎসিত লোকজন। হ্যাঁ, এবং ওরা বরং ভালো কথা বললে আমি একটু চমকায় যাই যে আজকে মানে সমস্যাটা কি, ওদের আজকে কি শরীর একটু খারাপ? সেন্সিবল কথা ঠিক বলছে। আছে, আর আজকে মানে জামাতি লোকজন যখন মানে সেন্সিবল কথাবার্তা বলে, হ্যাঁ, এই যে ধরেন আপনি কোন কোন একটা টকশোর কথা বলেন, আমি গেসিং টকশোতে তো বাদানুবাদ হয়, কিন্তু এরপরে এই যে লাইন ধরে গিয়ে তারপরে দেখবেন ওই যে নিউ ইয়র্কে একটা আপনার আপনার প্রতিবেশী মনে হয় একটা আছে ছাগল, হ্যাঁ, ওইটা আর প্যারিসে আরেকটা থাকে, এরা মিলে তো মব নামায় দেয় পুরো। মানে তো এদের এদের কথাতে আমি অতটা যাইতে চাই না এবং ওদেরকে আমি অত গুরুত্ব দিই। আচ্ছা, এই পর্বে আমি ডক্টর জাবিনের কাছে আসার আগে একটা শেষ প্রশ্ন। আমরা কিন্তু ডক্টর জাবিনদের যে এখন জোট সঙ্গী, সে এবি পার্টির সাধারণ সম্পাদককে এক ধরনের প্রতিবাদের বা মবের শিকার হতে আমরা দেখলাম। যদি ও তাকে ভুয়া বলা বা তাকে গায়ে হাত না দিলেও তাকে অনেক গালাগালি করা, এগুলি মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? মানে এইটা যদি ট্রেন্ড হিসেবে চালু হয়ে যায়, এটা তো আমাদের জন্য খুব ভালো না। আমার একজন বন্ধু মনে করে দিচ্ছেন, তাসনিম আপনি যখন জামাতের কথা বলতেছিলেন তখন আমি একটু হাসতেছিলাম, আমার একজন বন্ধু মনে করে দিচ্ছেন, খালেদ প্লিজ ডোন্ট লাফ, কারণ সর্বশেষ আমি যে অসাধারণ আক্রমণ এনসিপির মাধ্যমে হয়েছিলাম সেটি হেসেই, এবং জামাতের জন্য হাসলে তার চেয়ে দ্বিগুণ আক্রান্ত আমার হওয়ার কথা হিসাবে, জানি না, যাই হোক হাসি নাই ভাই। তারপরে এখন খলিল একটু বলেন যে এইটার মধ্যে আমরা আসলে ফুয়াদ সাহেবকে যে ইয়ে করা হয়েছে ওইটা বরিশালে আমি পুরো কনটেক্সট আসলে জানি না, আমি জাস্ট একটা পার্ট অফ দ্য ভিডিও আমি দেখছি। ডেফিনেটলি ওইখানে ওনাকে যেভাবে দেখলাম যে রীতিমতো মানে সরায়ে নিয়ে যাওয়া হচ্ছে, ডেফিনেটলি ওইখানে ওনার উপরে কোনো থ্রেট ছিল বা এই ধরনের কিছু একটা ছিল। তো এটা আমার আসলে আমি আশা করব যে নির্বাচনী প্রচারণা কালে যদি কোনো প্রার্থী বা পার্টির লোকজন যদি কোথাও যান, এটা প্রশাসনের দায়িত্ব, সে যে পার্টির হোক, এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, সিপিবি হোক, গণসংহতি আন্দোলন হোক, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের, পুলিশ প্রশাসন। এবং এইখানে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, এটা অবশ্যই উদ্বেগের একটা একটা কারণ। ওকে, আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই। আমাদের একজন দর্শক, তার নাম মিজানুর রহমান মিঠুন, তিনি বলছেন, আমি মিজানুর রহমান মিঠুন কুষ্টিয়া থেকে দেখছি। খালেদ ভাই, আপনি কাকে বেশি ভয় পান, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি না জামাত? না, আমি কাউকে আসলে ভয় পাই না। আপনি আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই। ডক্টর জাবিন, যে তিনটি প্রশ্ন আসলে আমি জনাব তাসনিম খলিলকে করেছিলাম, সেই তাসনিম খলিলের প্রশ্ন
একটা আবার আপনাকে আবার একটু বলি, কারণ একটু মনে করে দিই, সেটা হচ্ছে যে বুধবার বা বৃহস্পতিবার যদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় আপনার থাকছে কিনা। আমি আপনার কাছে এই উত্তরটা পাওয়ার আগে দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে নিয়ে 3 দলীয় গণতান্ত্রিক সংস্কার জোট করার যে ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রিয় দর্শক এই জোট সফল হবে বলে মনে করেন কিনা? শতকরা 37% মনে করছেন সফল হবেন, শতকরা 63% মনে করছেন সফল হবেন না, 27,000 ভোট দিয়েছেন। নির্বাচনে কোনো সংশয় কি থাকছে কিনা ডক্টর জাবিন? না, আমি মনে করছি না যে কোনো ধরনের আর সন্দেহ বা কোনো কিছু থাকবে। তফসিল ঘোষণা এমনিতেই পুরো দেশ এখন সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী, এবং কালকে পরশু তফসিল ঘোষণা হলে সেটা আরো বেশি আম, মানে একদম স্পষ্ট হয়ে যাবে, বা পুরো ওই পুরো দমে নির্বাচনের প্রস্তুতি নিবে সব দল। ওকে, মিডিয়া আপনি মিডিয়ার কথা আসছিলাম হ্যাঁ, না, আপনি মিডিয়ার কি কথা মানে আমি আমি কি একটা প্রশ্নটা করব যে মানে উপস্থাপক, এবং আপনি জানেন যে একজন ওই রাজনৈতিক ওই প্রোগ্রামেই হচ্ছে আমি পরের আমি জাস্ট একটা হ্যাঁ অভিজ্ঞতা আর কি, জাস্ট এটা হ্যাঁ মানে আপনাদের সাথে শেয়ার করা। পরের দিনই আমি ওই শোতে গিয়েছিলাম। হুম হুম তো শো শেষ করে বাসায় আসার পর আমার ইউটিউবের নিচে একটা কমেন্ট চোখে পড়লো, যে আমি আর উপস্থাপিকা কথা বলছিলাম ওরকম একটা লিংকের নিচে যে দুজনেরই চরিত্রে দাগ আছে। তো এটা হচ্ছে ওই যে খলিল ভাই যেটা বললো, মানে কারো বিরুদ্ধে গেলেই হচ্ছে খুব একটা সংঘবদ্ধ, মানে এখনো হয়তো শুরু ও হয়ে যাবে। ফিমেল যদি হয় তাহলে তো আর হয়েছে কোনো মানে কথাই নেই। অপোজিট। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা দুজনেই আম ছিলাম। সরি, এটা কি নিকোলের শো এর কথা হচ্ছে? যে রাইট রাইট আমি রাইট কিন্তু আমি জানি না। রাইট। আচ্ছা, ও তাহলে হবে। আচ্ছা, ওকে, এখন আমি বুঝতে পারছি। ওকে, মানে তাহলে তো মানে ইনফ্যাক্ট এখনো নিশ্চয়ই হচ্ছে, মানে হ্যাঁ এটা হচ্ছে। হ্যাঁ আমি আমি হ্যাঁ, হ্যাঁ আমি আসলে এটাতে এখন হাসছি, কিন্তু এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং খুবই খুবই অ্যালার্মিং। এবং খুবই ট্রমাটিক, কিন্তু আপনি মানে আপনি এবং এটা স্বীকার ট্রমাটিক হলে না, আমি চিন্তা করছি যে প্রার্থী তালিকা আসার পর যখন এই ক্যাম্পেইনে যাব, নির্বাচনের ময়দানে মেয়েরা যাবে, তখন কি অবস্থা হবে, তখন প্রতিপক্ষের থেকে কি ধরনের এই আশা করব। মানে আপনি দেখেন, আপনি কারো উপর মানবাধিকারের পক্ষে কথা বলছেন, আপনাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিচ্ছে। আপনি কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সমালোচনা করছেন, আপনার চরিত্র নিয়ে কথা বলছে, চরিত্রকে টুকরা টুকরা করে বিরানি মানে আমি তো এইভাবেই বলি, বিরানি করে খাচ্ছে। সো এটা খুবই অ্যালার্মিং। এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে, খালেদ ভাই আপনারও নিশ্চয়ই প্রশাসনে অনেক পরিচিত আছে, আমি কিন্তু আমার ফ্রেন্ডের থেকে শুনি যে এগুলো কিন্তু আইসিটিতে, মানে যে ডিপার্টমেন্ট, এটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব, এই সাইবার বুলিংটা কন্ট্রোল করা সম্ভব। এই ধরনের মানে মানে অবিশ্বাস্য রকমের এই কমেন্ট গুলা, হাজার হাজার কমেন্ট এট এ টাইম, এক একটা অ্যাকাউন্ট থেকে 10-20টা করে একই ধরনের কুৎসিত মানে কমেন্ট, এগুলো কিন্তু মনিটর করা সম্ভব, এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু কোনো এক অজানা কারণে এটা একটা মহামারীতে রূপ নিয়েছে গত 8 মাসে। এবং আমি এটাকে অ্যালার্মিং বলছি এই কারণে, দুইটা কারণে। একটা হচ্ছে আমরা যদি মেয়েরা নির্বাচনে অংশ নেই, তখন এই নেক্সট 3 মাস 2 মাস আমরা কিভাবে পার করব, এক। দুই হচ্ছে কিভাবে এটা মত প্রকাশ করব। এই যে আমি তো তারও মানে তাদের রাজনৈতিক না সমালোচনা ডক্টর করছি, জাবিন, আমি ডক্টর কিন্তু জাবিন, আমি মেয়েদের ব্যাপারটা যদি একটু আলাদা করে রাখি, কারণ এটা আমার জন্য, আমি আসলে তাসনিম যতটা বিরক্তি নিয়ে বলছেন না যাই নাই, আমারও ততটা বিরক্তিই লাগে আসলে কোনো একটা মানুষকে তার প্রতিপক্ষ হোক বা তার বিরুদ্ধ মত হোক, তাকে আসলে মানে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা, এবং মেয়ে হলে সেটা বেশি করা। কিন্তু আমি একটা জিনিস শুধু জানতে চাই ডক্টর জাবিন, আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশে এই ট্যাগিং, এই সংঘবদ্ধ আক্রমণ, এইটা আওয়ামী লীগের পরে এনসিপি সবচেয়ে বেশি করছে? মানে এনসিপির জন্মের আগে এবং পরে, নাকি জামাত ইসলাম বেশি করছে? তাসনিম মাথা নাড়াচ্ছেন, মানে তাইলে হয়তো জামাত ইসলামের চেয়ে একটু কম এনসিপি, আমি জানি না, কিন্তু না এনসিপি না যে খালেদ কি ভাই, এই পরিমাণ করছে। শোনেন, আমি রাজনীতির জি আপনি ভাই, মনে এই ভুল ক্ষেত্রে বলছেন, আমি এই এক্সপার্ট। ট্যাগিং এর রাজনীতি সবচেয়ে বড় ভিকটিম এনসিপি, তাই? সবচেয়ে বড় ভিকটিম। আচ্ছা, আমি আপনাকে কয়টা তাই না, উদাহরণ দেব। এটা আপনার দাবি। আমি একটু তাসনিমকে শুনি, ট্যাগিং এর রাজনীতির ভিত্তি আচ্ছা, আপনার কেন? তাসনুবা, একটু আমি জি আপনার ডিফেন্সেই কথা বলি, ঠিক জি আছে? শোনেন, এই ট্যাগিং এবং সাইবার বুলিং এর মানে হুম ক্ষেত্রে আমি একটা কি, মানে যারা আমাকে ফেসবুকে ফলো করে, হুম এভরিওয়ান নোজ, মানে হুম এটা বছরের পর বছর ধরে চলে আসতেছে। এবং বাংলাদেশে এই কদর্য কুৎসিত বুলিং, এটার
মানে সবচেয়ে সিদ্ধহস্ত গ্রুপটা ছিল আওয়ামী লীগ এবং রাইট, রাইট। এক। এবং ওই সময় থেকে, হুম হুম এখন না, নতুন না, হুম ওই সময় থেকে আমি যেটা ট্রেন্ডটা আমি লক্ষ্য করতাম, হুম সেটা হলো ঠিক মুদ্রার অপর পিঠের মতো হুম। এটা ছিল জামাত এবং শিবিরের লোকজন। ওকে। এটা এটা 5ই আগস্টের আগে থেকে। হুম একটা হলো ছাত্রলীগ, আওয়ামী লীগ, মানে লীগ লীগ লীগ, আর আরেকটা হলো জামাত শিবির। ওকে। এবং 5ই আগস্টের পর থেকে দুই দিক থেকেই কিন্তু এখন আক্রমণ হচ্ছে। আমি আপনার সাথে দ্বিমত করবো, বিকজ আমি কিছুটা তো অন্তত দেখি। হুম মানে অনলাইন বুলিং এর বিষয়টা যদি আমি বলি, আপনি দেখবেন যে এনসিপি বলেন বা বিএনপি বলেন, এদেরকে কিন্তু সবচেয়ে কুৎসিত আক্রমণটা করতেছে দুই দিক থেকে। হুম একটা হলো লীগ, তো ডেফিনেটলি তাদের হুম এনসিপি বা গণ হুম অভ্যুত্থানের নেতৃত্বদানকারী পক্ষের ব্যাপারে হুম। একটা বিদ্বেষ আছে সেটা। আর আরেক দিকে হলো নারী যারা, তারা সবচেয়ে বেশি আক্রমণের সম্মুখীন হচ্ছেন, এই যে আলবটর বাহিনী যেটাকে বলা হয় এখন ওকে, আমি লোকালি। আমি আপনার বক্তব্যের সাথে আমি একমত হয়ে আমি একটু এইটাকে ভার্চুয়াল জগৎ থেকে আসল জগতে একটু নিয়ে যাই। তাহলে আমি একটু প্রশ্নটা করি হচ্ছে যেরকম যে আসল জগতে কি আমরা এটা দেখছি শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে? আমরা কি এইটা দেখছি যে ঘোষণা দিয়া বিচারকদের চেয়ার থেকে নামায় দেওয়া হয়েছে? আমরা কি এইটা দেখছি যে যে কোনো সময় যে কোনো জায়গায় আমি সমন্বয়ক এই পরিচয় ব্যবহার করা হচ্ছে এবং এই মবটাকেও ডিফেন্ড করা হচ্ছে? এখন যখন না খালেদ ভাই, আলোচনাটা হচ্ছে এরকম। এখানে একটা না, আপনার প্রিমাইসটাতে একটা প্রবলেম আছে। ওই যে সময় টেম্পোরাল একটা সমস্যা করতেছেন আপনি। হুম যে সময়কার কথা বলতেছেন সেই সময় তো এনসিপি ছিল, হুম এবং ওই সময়ে যে আপনার ইয়ে যারা ছিল, সমন্বয়ক যারা ছিল, হুম হুম এরা তো এরপরে অনেক ভাগে ভাগ হয়ে গেছে। এই আপ বাংলাদেশ, ডাউন বাংলাদেশ, তারপরে আরো কি কি হয়েছে না, হুম হুম বিভিন্ন পার্টি, ইনকিলাব মঞ্চ, এই মঞ্চ সেই হুম মঞ্চ, মানে এই সবাই যে ওই সময়কার মব যারা করছে বা ওই সময়কার ট্যাগিং হুম। সন্ত্রাস যারা করছে, এরা সবাই যে এনসিপি তে চলে আসছে, এটা তো আমরা না প্রমাণ না, করতে পারবো। এনসিপিটা হলো আপনি যদি এখন মোটের উপর চরিত্রটা এক। আপনি দেখেন হুম, যে দলগুলি আপনি বললেন সেই দলগুলির একটা দল যে ভাষায় ওইটা না ওইটা ছিঁড়া ফেলবো বলে এবং হুম, হুম, মানুষকে হুম, দেখলে সংঘবদ্ধ আক্রমণ করে, হ্যাঁ, তারা তাদের জোটবদ্ধ দলের একজন প্রার্থী কোথাও গেলে যখন আক্রান্ত হইতেছে আমরা তারা সাপোর্ট করতেছি না, কিন্তু আমি প্রশ্নটা তো করতেই পারি এটা শুরুটা আপনারা করছেন কিনা, এইটার দায় আপনারা নিবেন কিনা যে আমরা আগে যেগুলি করছি সেগুলি ঠিক করি নাই। আচ্ছা, এটা এটা আমাকে মনে হয় এইটা আমি পাঁচ তাজুবার নম্বর কাছে প্রতি জিজ্ঞেস প্রশ্ন করতেছি হবে। যে আপনারা না, আগে এটা যেগুলি করছেন এটা সেগুলি ঠিক খালেদ করছেন ভাই, কিনা। আমি আপনার সাথে কমপ্লিটলি দ্বিমত। এটা আপনার পারসেপশন, এটা হতে পারে, কারণ আপনার নিজের হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতাটা এখানে মার্জ হয়ে যাচ্ছে। এটা আমি যখনকার আমার একটা কথাগুলো আপনি ব্যক্তিগত বলছেন, অভিজ্ঞতার কথা আমি বলি একটু নাই। আমি একটু আমি শেষ করি খালেদ ভাই। বিচারকদেরকে বাইর করে দেওয়া, না, এটা তো শিক্ষকদেরকে এটা তো দূর করে আপনি দেওয়া, জুতার তাসনিম মালা ভাই দেওয়া বললেনই। মানুষকে, না না, আমি এটা সেগুলি কথা তাসনিম ভাই বলতেছি। বললেনই। আপনি সারা দেশের সমন্বয়কদেরকে যদি আম, একটা একটা দলের করে ফেলেন, হ্যাঁ, এনসিপির করে ফেলেন, এটা একটা কমন থিং হয়ে গেল না। গণ অভ্যুত্থানের সব ধরনের সমালোচনা, সব ধরনের দোষ, সব ধরনের ব্যর্থতা সব হচ্ছে এনসিপির, এই দলের, এই সাইডের। আর যখনই জুলাই যোদ্ধাদের কোনো অবহেলা হয়, কোনো চিকিৎসার, সব দোষ আমাদের, কিন্তু ভাগীদার হচ্ছে আমরা সবাই। এই কথাটা তো আমি আপনার শোতে এর আগেও বলেছি। তো আপনি যে এই কথাগুলো বলছেন, আপনি দেখেন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারে যে গণ অভ্যুত্থান হলো, এখানে পুরো দেশের ছাত্ররা অংশ নিয়েছিল এবং পরবর্তীতে এটা একটা নির্দলীয় ব্যানার ছিল। এটাকে যখন আপনি একটা রাজনৈতিক ট্রান্সফরমেশনে দিবেন, এটার কিন্তু ভুল হোক শুদ্ধ হোক একটা পথের মধ্যে দিয়ে যেতে হবে, এটা শেপে আসতে হবে। এখন তখন যা যা হয়েছিল, এটার জন্য যদি এখনো এটাকেই কোরিলেট করে আপনি বলেন যে এটার সূত্রপাত আমরা করেছি, এটা অত্যন্ত ভুল কথা। কারণ এটা সবচেয়ে বড় ভিকটিম, আমি যেটা বলছি, এই যে ট্যাগিং করা বা এই ধরনের সবকিছুর মানে ফোকাসটা এনসিপির উপর রাখা, বা এই নতুনরা বিশেষ করে এই সবগুলোর বয়ানটা গিয়ে কোথায় শেষ হয়, যে নতুনরা পুরানোদের মতো। সব জায়গায় এস্টাবলিশমেন্টে যে নতুনরা পুরানোদের মতো, আসলে এটা নতুনরা এস্টাবলিশ পুরানদের মতো করারই না, কিন্তু আসলে নতুনরা পুরানদের মতো না। অবশ্যই না। কারণ এবং আমি এটাও স্বীকার করি যে 15 মাস বা 9 মাস যথেষ্ট না এটা প্রমাণ করার জন্য। এইটা এইটা আজকে বুঝতে পারি যে 15 মাস বা 9 মাস প্রমাণ করা যথেষ্ট না হলে আপনাদের যে মিল আছে
মানে সেইটা তো বোঝা যায়। এটা 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 হচ্ছে এই যে আপনি আজকে এটা হচ্ছে এই মিলটা যে আপনারা গাছ থেকে অনেক দূরে গিয়ে পড়বে না, খুঁজে খুঁজে বের করেন। আপনারা দেখেন মাইক্রোস্কোপিক্যাল মিলগুলা খুঁজে বের করেন, আর যেগুলা ম্যাক্রোস্কোপিক্যাল মিল ওগুলো আপনাদের আমি আসলে ডক্টর জাবিন আমি আসলে সরি, পুরনো রাজনৈতিক দলগুলির থেকে আপনাদের কোনো অমিলে আমি দেখি না, একটিও না। আপনি একটু আমাকে একটু একটিও সময় দেখি দেন। না, আমি একটিও দেখি না। আপনি একটু সময় দেন আমাকে। জি বলেন, অমিল বলেন তো একটা দুইটা ধরেন, আপনি বিএনপি বা আপনি- জামাত বা আপনি- আওয়ামী আপনি লীগকে, বলেন যে আপনি আমি বিএনপি জামাত আমাদের আওয়ামী লীগকে এই- ধরেন। আপনি শুনেন, আপনি এনসিপির যতজনকে চেনেন, যতজনের চেহারা নাম জানেন, এরা কয়টা পরিবার থেকে আসছে, আমাদের কি লিগেসি আছে? ও দুই নাম্বার, লিগেসির কথা আপনি বলতেছেন? একটু দাঁড়ান, আপনি একটু শেষ, তাহলে আমি আপনি- এগুলো থেকে আপনার শুরু দল করে আমি শুরু সবই হয়েছে শেষ এখন করি। 1949 আপনি সালের দেখেন, 1949 সালে আওয়ামী লীগ ধরেন, 1979 সালের বিএনপি ধরেন, এক এক পরিবার থেকে আসছে। যখন শুরু হয়েছে কিভাবে তখন থেকে এক পরিবার ধরবেন তো, আসে? এখানে যখন শুরু বাংলাদেশের হয়েছে তখন শাসন থেকে ধরবেন তো। কাঠামোতে পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র ছাড়া হবে, কখনোই হবে, কোনো হবে, রাষ্ট্র হবে। কাঠামো ছিল না। আপনি আমাকে শেষ করতে দেন, আপনি NCP আমাকে হবে। অমিলগুলো আরেকটু দেখাতে দেন, আপনি আমাকে আরেকটু অমিলগুলো দেখাতে দেন। আপনি বলছেন আপনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আমাদের সাথে কোনো পার্থক্য আপনি খুঁজে পান না, একটিও না পান না। আপনি দেখেন এই 272 জনের প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে, সেখানে মাত্র 4.7% নারী প্রার্থী আছে। আর এইটা হচ্ছে সেই পুরনো দশক ধরে তারা রাজনীতি করছে। আর আমরা 2024 সালে 25 সালে জন্ম নিয়ে আমরা এখন ওই ফাইটটাই দিচ্ছি। আপনি কিভাবে এখানে মিল খুঁজে পান? তারা নারী নেতৃত্ব তারা তৈরি করতে পারে নাই, তারা কোন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নির্বাহী ক্ষমতা থেকে আলাদা করতে পারে নাই। আমরা আপনি কি মনে করেন যে এনসিপি যদি বা এই নতুন পোর্শনটা যদি জুলাই গণঅভ্যুত্থানের পরে না থাকতো, এই টোটাল জুলাই সনদ জিনিসটা হতো, এই সংস্কারের আলোচনা হতো, এই গণভোট হতো না। এই গণভোট, এই জুলাই সনদ এনসিপি কে পুরনো রাজনৈতিক দল থেকে অনেকগুলি ভালো জিনিস আপনি পাইছেন। কিভাবে এই অমিল খুঁজে পান না? মানে জুলাই সনদ হইতো, জুলাই সনদ আচ্ছা না, আমি একটু জানতে চাচ্ছিলাম পরিবারতন্ত্রের। আচ্ছা তাজনুবা, আপনাদের তো কখনোই কিন্তু জুলাই সনদ হতো না যদি এই শুধু বিএনপি জামাতের এই নতুন কেউ এই পোর্শনটাতে, এই ময়দানে যদি নতুনরা না আসতো। দেখেন এবং আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ ডক্টর জাবিন আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আপনি পরিবারতন্ত্রের যে পয়েন্টটা বললেন, এটা প্রশ্ন বোঝার জন্য। হ্যাঁ, ধরেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, এইরকম তো কিছু পরিবার আছে, কিন্তু আপনাদের নেতৃবৃন্দের তো মাত্র বিয়ে শাদী হইতেছে। মানে আপনারা কি এরকম কোন অ্যারেঞ্জমেন্টে যাবেন? এই পরিবারতন্ত্র বলতে আমি এটা বুঝি না। নাহিদ ইসলামের বাচ্চা কাচ্চারা কি এনসিপি করতে পারবে না? নেতা হতে পারবে না, আপনি আমার পয়েন্টটা ভুল করেছেন। আমি বিএনপির কথাই বলি। কেন প্রধানমন্ত্রী, ওনার দলের প্রধান সবকিছু এক পরিবার থেকে হতে হবে? সেটা তো কেন বিএনপি থেকে কি ইলেক্টেড হয় নাই? শেখ হাসিনা তো ইলেক্টেড ছিল। না শেখ হাসিনা তো, এটা তো আমি এই দুটো পরিবারের কথা বলছি। আমার মনে হয় ডক্টর জাবিন আপনি তুলনাটা সঠিক দিচ্ছেন। কেন আপনি সঠিক দিচ্ছেন আমি আপনাকে বলি। জিয়াউর রহমান সাহেব যখন এই দলের নাম কি, বিএনপি, জনদল হয়ে বিএনপি গঠন করেছেন, তখন কিন্তু তার স্ত্রী পুত্র এটার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিছু হন নাই। আপনারা মাত্র শুরু করছেন, আপনারা তুলনা দেন 78-এর বিএনপির সঙ্গে, 49-এর আওয়ামী লীগের সঙ্গে, তাহলে তুলনাটা সমান হবে। ঠিক আছে, ওরা পরে দিয়ে গিয়ে কি করবে, আপনারা পরে দিয়ে গিয়ে কি করবেন আমরা জানি না তো। ঠিক আছে, আপনি যখন উৎস নিয়ে তুলনা দিবেন, আপনি উৎস নিয়েই তুলনা দেন। হ্যাঁ, এবার আপনারা আমাকে একটু বলতে দিবেন। আবার কি বলেন, আপনার প্রশ্ন ছিল, প্রশ্নগুলি করতে হতো আর কি। বেশিক্ষণ না, 30 সেকেন্ডে আমি শেষ করব। আপনারা এই পরিবারতন্ত্রের যখন বিষয়টা আসে তখন আপনারা উৎসে চলে যান, অন্যান্য প্রশ্নে আপনারা কেন উৎসে যান না? এই যে একটু আগে আপনি বিএনপি জামাতের সাথে কোনো মিল খুঁজে পান না, আপনি কি উৎসের সাথে তুলনা করেছেন? কর্মের সাথে, সেটা উৎসের সাথে না, কর্মের সাথে একদম। আপনারা পরে কর্ম যেটা করছেন, যে ফর্মুলায় আপনার সুবিধা হবে সেটা ফেললে তো হয় না। আমি যখন পরিবারতন্ত্রের কথা বলি, আমাকে একটু শেষ করতে দেন 30 সেকেন্ড। আমি যখন পরিবারতন্ত্রের কথা বলি, আমি তখন তরুণ বিএনপি নেতাদের কথা বলি, তরুণ জামাতের নেতাদের কথা বলি, যে তারা কেন আসছে না নেতৃত্বে, কেন একটা পরিবার থেকেই সব
আসছে, কেন আপনাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাদের দলের মধ্যে ঠিক হচ্ছে আছে, না? আপনারা তাহলে বিএনপি তো জামাত থেকে আমাদের আলাদা। রাজনৈতিক ওকে, কালচারটা আপনারা চেঞ্জ বিএনপি করতে জামাত থেকে শুরু আলাদা, করতে ডক্টর হবে। জামিন, আপনারা বিএনপি জামাত থেকে আলাদা। আপনি আমার থ্যাংক ইউ। একটু আপনি একটু প্রশ্ন থেকে আসেন। সেইটা হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখনো সরকারে আছেন, তফসিল ঘোষণার পর তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত হবে কিনা? ডক্টর তাসনিমা জাবিন, আমি একই প্রশ্ন তাসনিম খলিলকে করবো আপনার কাছ থেকে শুনে। মানে তফসিল পরবর্তী তাদের সরকারে নির্বাচনকালীন তাদের, থাকা উচিত কিনা তফসিল ঘোষণার পরে? এখনো সরকারে এটা আছেন তো, তারা, এটা হচ্ছে প্রথমত এটা তাদের, তারা যদি নির্বাচন আপনাদের করেন দাবি তাদের হবে কিনা আরো আর কি, আগে, সেটাও জানতে চাচ্ছিলাম আর কি। যদি তারা দুজন নির্বাচন করেন, একজন তো যদি নির্বাচন নির্বাচন না করবেন করেন, বলেছে, যদি নির্বাচন না করেন, নির্বাচন না করলে তারা এটা থাকতেই পারেন, এটা তাদের মানে নিজেদের বিষয় হবে। তবে অর্থাৎ আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে, মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে না থাকাটাই ভালো হবে। আচ্ছা, মানে ব্যক্তির মতামতের কথা বলছেন, জনাব তাসনিম খলিল, আপনি না কি থাকাটা বলবেন? ভালো হবে, কারণ তারা কি এনসিপির অংশ? কারণ এনসিপির অংশ না, কিন্তু তারা ছাত্র নেতা এবং তারা এই এনসিপির অনেক নেতারা একসাথে রাজনীতি করেছে, তাদের একসাথে চলাফেরা। সো নির্বাচনকালীন আম, সময়ে তারা, এটা আমি আবার বলছি আমার নিজের মত, তারা নির্বাচন করুক বা না করুক, তারা সরকারে না থাকাটাকেই আমি ভালো মনে এমনি করি। এনসিপির কোনো মত কি আছে, মানে আপনাদের না, নেতৃত্ব? এরকম এরকম আমরা তো আমাদের নিজেদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা, আমাদের অনেক সরকারে কে ব্যস্ততা আছে? যাচ্ছে, সরকারে এখানে কে এখানে আছে? উপদেষ্টাদের কি চিন্তা করছে এটা দলীয়ভাবে ঠিক করার তো আসলে মনে হয় না কোনো সুযোগ আছে। ওকে, এইটা নিয়ে জনাব তাসনিম খলিল, আপনার কাছে কি মনে হয় যে এখনো সরকারে আছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারে তাদের থাকা উচিত হবে কিনা? ওরা তো এনসিপির অংশ না। যদি না অংশ হয় তাহলে অবশ্যই সরকারে থাকবে, আমি তো কোনো সমস্যা দেখি না। তারা তো হুম। ডেফিনেটলি গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে যখন তারা সরকারে গেছেন তখনও তো এনসিপির জন্মই হয়নি। এখন এনসিপি যদি একটা ইলেকশন কন্টেস্ট করে এবং এনসিপির সাথে তাদের মানে কি বলে অফিসিয়াল কোনো সম্পর্ক না থাকে, হুম। তাইলে আমি তাদের পদত্যাগ করা বা সরকারে না থাকার আমি কোনো কারণ দেখি না। উম, আমারও মনে হয় যে মানে সরকার এতদিন আছেন, নির্বাচনটা করেই যান। তারা নিশ্চয়ই খুবই ভালো উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে খুব রিলায়ও করেন। তারা যদি ইলেকশন না করেন, তারা, আমারও মতামত, তারা আসলে নির্বাচনটা করে গেলেই ভালো করবেন। আমাদের একজন দর্শক একটি মন্তব্য করেছেন, মামুন হোসেনের নাম, খালেদ সাহেব কখন যেন বলে বসে জুলাই আন্দোলনী মব, আমি সে অপেক্ষায় আছি। ইন্টারেস্টিং। আমি একটু ডক্টর তাসনিমা জাবিন আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে যেটা কমন প্রশ্নের শেষ প্রশ্ন, নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, সেক্ষেত্রে কথিত মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি, আমি এটা অবশ্য মানি না, আমার কাছে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সবচেয়ে বিপক্ষ শক্তি মনে হয়েছিল যতদিন তারা ক্ষমতায় ছিল। ভোটের মাঠে এটা আর কোনো ফ্যাক্টর কিনা, কারণ তারা মুক্তিযুদ্ধের সবগুলি পয়েন্ট অস্বীকার করছিল। কিন্তু ঘটনা হয়েছে, এখন যারা আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে তারা প্রথমেই মুক্তিযুদ্ধকে দুইটা গালি দিয়ে নেয়। এইটা কেন করে, এটার কোনো মানে আমি এটা ঠিক জানি না। আমি একটু তাসনিমা জাবিনের কাছে যাই, যে এইটা আপনি আসলে কি মনে করেন যে এই ক্ষেত্রে আওয়ামী লীগ না থাকার ক্ষেত্রে এই ভোটগুলি কোনো ফ্যাক্টর কিনা ভোটের মাঠে, যেটাকে আমার মনে হয় না। রিসেন্টলি অনেকগুলো জরিপে যে জিনিসটা স্পষ্ট, যে মানুষ ভোটের জন্য মুখায় আছে, প্রায় 92% মানুষ ভোট দিবে এটা বলছে। এবং আমরাও দেখছি সবাই ভোটের ব্যাপারে খুবই পজিটিভ। সো আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি কিছুই ম্যাটার করবে। আর সবচেয়ে বড় কথা যে এই জুলাই যারা দেখেছে, সেটা, এটার পরে আসলে আওয়ামী লীগ নিয়ে কথা বলা, তাদের ভোট ব্যাংক, কথিত ভোট ব্যাংক, যে 16 বছর ধরে ভোটই হয় নাই, সেই ভোট ব্যাংক নিয়ে আলোচনা করার কোনো অবকাশ আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ যেই দলগুলো গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, রাজনীতি চর্চার মধ্যে আছে, তাদেরকে নিয়েই সামনের নির্বাচন হবে এবং জনগণ এই কয়েকটা দলের মধ্যে থেকেই তাদের প্রতিনিধি বেছে নেবে। তাসনিম খলিল, আপনার কাছ থেকে যদি একটু শুনি। কি প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কথিত আওয়ামী লীগের ভোট না বলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে শক্তির ভোট বলা হইতেছে, ওরকম ওইটা কোনো ফ্যাক্টর হবে কিনা? যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন তারা যারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে কাউকে ভোট দিবেন কিনা, বা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন?
না, এখানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের তো কোনো ব্যাপার না। আওয়ামী লীগের যেমন একটা ছিল, আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক ছিল তাদের স্টেটেড সেকুলারিজমের পক্ষে বা প্রোগ্রেসিভ ভ্যালুজ এর পক্ষে, হুম বা সাম টু অ্যান এক্সটেন্ট মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যেটা, হ্যাঁ। তো এটা আমার মনে হয় যে অতটা খুব একটা যে গুরুত্বপূর্ণ ছিল হুম সেটা না। আহ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে দুইটা দলের, হ্যাঁ। একটা ছিল আওয়ামী লীগ, যেটা এখন মৃত, ইটস হুম গন। এটা হুম আওয়ামী লীগ কখনো ফেরত আসবে না, আমাদের এটা আমি আগেও বলছি। হিস্ট্রি। হ্যাঁ, আওয়ামী লীগ ইজ ডেড, আওয়ামী লীগ ইজ হিস্ট্রি। হুম আর আরেকটা হলো বিএনপি, হুম হ্যাঁ। তো এখন যে জায়গাটায় আমরা আছি সেটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে, হ্যাঁ, একটা বিরোধী দল হয়ে, শক্ত বিরোধী দল হয়ে কে উঠবে, এটাই আমরা আসলে সামনের দুই হুম তিনটে ইলেকশনে দেখব। এটা এখন একদিকে জামাত ডেফিনেটলি চাচ্ছে প্রধান বিরোধী দল হয়ে উঠতে, এবং আমার কাছে মনে হয় যে এইখানে সবচেয়ে প্রমিজিং অ্যাক্টরটা ছিল এনসিপি, যারা আহ, মানে এত কিছু বলার তো আসলে এখানে স্পেসটা নাই। হুম বাট জামাত কখনোই এনসিপি কে ওই জায়গাটায় দেখতে চায় না, ওকে। এবং যে কারণে আজকেও আমি আজকে যে কি বলে, এই এবি পার্টি এবং আহ, রাষ্ট্র সংস্কারের হুম সাথে তাদের যে জোট, আমি মনে করি যে এটা একটা খুবই ইউজলেস টাইপের অ্যালায়েন্স হবে, উইথ অল ডিউ রেসপেক্ট টু তাজনুভা হিয়ার। হুম আমি মনে করি যে এনসিপির একটা প্রমিস ছিল, এবং এই প্রমিসটা এখনো আছে, যে ভোটের রাজনীতি তারা যদি আসলে করতে চায়, তাহলে তাদেরকে ওই যে বিএনপির বিরুদ্ধে একটা বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে নিজেকে একটা অল্টারনেটিভ হিসেবে রেডি করা, এই কাজটা তাদের আগামী ইলেকটোরাল পলিটিক্সে আমার মনে হয় করা উচিত। আর আওয়ামী কিন্তু লীগের ভোট কিন্তু কিন্তু ম্যাটার করবে কিনা, আওয়ামী লীগের ভোট স্প্লিট হয়ে যাবে। আওয়ামী লীগের ভোট বেশিরভাগ, কিন্তু কিন্তু আমি মানে গ্রাউন্ডে কথা বলে যেটা আমি মানে বুঝতে পারলাম, যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট, যেগুলা ফ্লোটিং ভোট ছিল বা হুম সিম্প্যাথেটিক টু আওয়ামী লীগ ভোট ছিল, এর এর একটা বড় অংশই এখন বিএনপির দিকে চলে যাচ্ছে কিন্তু বা অলরেডি গেছে। কিন্তু তাসনিম, আপনার কাছে কি মনে হয় না যে এনসিপি তার যথাসাধ্য চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় একটা রাজনৈতিক নতুন পথ বা আলো এরকম দেখানোর জন্য? প্রতিটা জায়গার মধ্যেই তো বিএনপিকে আজকে, এটা ডক্টর জাবিন ঠিকই বলছেন যে জুলাই সনদের মধ্যে থেকে বিএনপিকে দিয়ে যেগুলি আসলে আহ, সই করানো সম্ভব হয়েছে, সেইটা তাদের ওরকম একটা শক্ত অবস্থা না হলে এটা হয়তো নাও হইতে পারতো। আপনার কাছে মনে হয় না যে তারা চেষ্টা করছে? এটা আমার কাছে, আমি তো এনসিপি কে নিয়ে খুবই আশাবাদী ছিলাম, এনসিপি কে হুম আমি খুবই ক্লোজলি ফলো করি। হুম আমার কাছে মনে হয় যে এনসিপি সকালে কি বলে সেটা বিকালে তার মনে থাকে না, বিকালেই যা মনে নাই সেটা আবার তাদের সন্ধ্যাবেলা মনে পড়ে, এবং রাতের বেলা ডিসিশন চেঞ্জ হয়ে যায়। তো এটা খুবই কি বলে, আনপ্রেডিক্টেবল একটা পার্টি এখন পর্যন্ত। তাজনুবা যেটা বললেন না, এই যে হুম এখন একটা জোট হয়েছে তিন হুম দলের, হুম এটা কি এই তিন দলই থাকবে, নাকি এখান থেকে আরেকজন বাদ পড়বে, নাকি আরো তিনজন এসে ঢুকবে, হুম এটাও কিন্তু আমরা জানি না। ওকে। আমি যেটা শুনতেছি আর কি, রিউমার্স, যে আরো কেউ কেউ এই জোটে আসবে, আমার আমার হ্যাঁ, আমার এবং আরো 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 বড় হবে জোট, বা ছোট হতে পারে। তো আমরা আসলে জানি না এনসিপি কি করবে, এটা এনসিপির কেউ যদি জানে, তাহলে আমার মনে হয় যে তাকে কংগ্রেচুলেট করা উচিত। আমার লাস্ট প্রশ্ন, সেই আমি লাস্ট প্রশ্নটা আমি একটু তাজনুবা দিয়ে শুরু করতে চাই। না, আলোচনা আপনি করতে পারবেন, আপনারা যতক্ষণ থাকেন, যতক্ষণ আমার সময় দেন, আমি সব প্রশ্নটা করি। তাজনুবা কিছু বলতে চাইছিলেন? তাহলে বললে হ্যাঁ, আমি আমি লাস্ট। এই আপনাদের দুইজনের এই কথার প্রেক্ষিতে একটু বলতে চাই, যদি সময় থাকে, সময় না থাকলে ঠিক না, আছে। বলেন বলেন। আহ, এই আপনার প্রোগ্রামে আমি সন্ধ্যায় আমি একজন একটা টক শো দেখছিলাম রেডি হতে হতে। আমার একজন প্রিয় লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, উনি বলছিলেন যে ভোটের রাজনীতিতে বিএনপি এবং জামাত খুবই স্ট্রং, যে ওরা যেরকমই হোক তারা সাংগঠনিকভাবে খুবই স্ট্রং। তো উনি আশা করেছিলেন যে এনসিপি গত 1.5 বছরে সাংগঠনিকভাবে অনেক পথ পাড়ি দিবে, রাদার সংসদে যাওয়ার চিন্তা না করে।
সো আমার কাছে না আপনাদের আলোচনা, আপনারা অনেক কানেক্টেড আমার থেকে বেশি বিভিন্ন অনেক কিছুতে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবার কথা শুনে যে আপনারা একটা 27-28 বছরের ফ্রেশার গ্র্যাজুয়েটকে চাকরি দিতে চাচ্ছেন উইথ 5 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। মানে 8 মাসে, প্রথমত এনসিপি হয়েছে 8 মাস। আমরা যতবারই বলি যে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, আমরা একটা রাজনীতির আলাদা একটা ভরকেন্দ্র হতে চাই, আমাদের আহ্বায়ক সাহেবও বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে আমি এই দলকে সরকার গঠনের পর্যায়ে নিয়ে যেতে চাই, তারপরও কেন জানি আপনারা আপনাদের আশা হতাশা সবকিছু এরকম যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, কয়েকটা ছেলে মেয়ে ফেরেশতা হয়ে গেছে, একটা বেহেশতের মতো একটা জায়গায় আমরা রাজনীতি করতে আসছি, এবং এখানে কোনো মত দ্বিমত থাকতে পারে না। যেটা সঠিক আমরা ঠিক সেটাই করব, এখানে কোনো কিছু নেতিবাচক হতে পারে না, তারা কোনো ভুল করতে পারে না, তাদের অভিজ্ঞতা নাই, কিন্তু তাদের সব সিদ্ধান্ত হতে হবে একদম পাক্কা খেলোয়াড়ের মতো, তাদের সব কথা হতে হবে, আমাদের তাদেরকে মানে পুরনোর মতো হওয়াই যাবে না। তাসনিমের তো কথা শুনে আপনার হ্যাঁ, এগুলি আমি মনে হলো? এতটুকু আপনাদেরকে একটু শেষ তাসনিমের করি কথা শুনে খালেদ ভাই। এগুলি মনে হলো? না, আপনাদের দুজনের আলোচনায় আমার মনে কথা শুনে আপনাদের মনে হলো, অনেক মানে আমার আর যে তাসনিমের অনেক কথা আশা শুনে আপনার ছিল, মনে হলো? অনেক হতাশা ছিল। আমি শুধু এতটুকু বলি যে আমাদের অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, এবং আমাদের জোট বড় হোক ছোট হোক, আমরা থাকি না থাকি, এনসিপি আগায় যাবে। ওকে, কারণ এই যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক, মানে এই সময়টার আমাদের উপর একটা পুরনো এস্টাবলিশমেন্ট 54 বছরে যেটা পারে নাই, সেটা পারার একটা গুরু দায়িত্ব আমাদের উপর আছে। আমরা এখনো যদি মানে সেটা আমরা, আপনারা হয়তো অনেকভাবে কানেক্টেড দেখে আপনারা সেটা হয়তো কনভিন্স না, কিন্তু আমরা যারা দলের ভিতরে আছি আমরা এটাতে কনভিন্স যে আর যারা পুরনো আছে তাদের মতো হয়ে যাওয়ার জন্য এনসিপির জন্ম হয় নাই। ওকে। তো এই কথাটা আমি আপনার প্রোগ্রামে এর আগেও অনেকবার বলেছি, কিন্তু তারপরও মানে এই কথাগুলো আমার মনে যে এই কথাগুলি আমরা অনেকবার শুনছি, আপনারা নিজেরা একটু শুনেন আপনাদের কথাগুলি, তাহলে সুবিধা হবে। হাওয়েভার, আমি একটু লাস্ট প্রশ্নটা করি, যে কারণ আপনারা যেগুলি বলেন আমি তাসনিমের সাথে অতটা মানে করে আমি বলতে চাই না যে সকালে এক কথা বিকেলে এক কথা। আমার খালি আমার খালি একটাই অনুরোধ, আপনি এখন যে কথাগুলি বললেন, আমার এক বন্ধু বলছেন যে আপনি ঠিক কথা বলতেছেন, আমার কাছে মনে হয় আপনাদের কথাগুলি আপনারাও নিশ্চয়ই শুনবেন, আমরা তো শুনবই, আমরা শুনছি, আরও শুনবো, কিন্তু আপনারাও শুনেন। আমার লাস্ট প্রশ্নটা আমি করি, 90-এর পর থেকে জাতীয় পার্টি যতবার ভেঙেছে সেখানে সামরিক গোয়েন্দা ডিজিএফআইয়ের একটা প্রভাব রেখে এসেছে। এখন আমরা আবার আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ দেখলাম, তাদের সাম্প্রতিক রাজনৈতিক ক্যান্টনমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সামরিক গোয়েন্দা ডিজিএফআই ক্যান্টনমেন্ট মুক্ত হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই আকাঙ্ক্ষা কি বিলীন হয়ে গেছে কিনা? এইটা আসলে হিসাবে তাসনিমকে আগে করতে হইতো, প্রশ্নটা পরে তাজনুবাকে। আমি কি এইভাবেই করব? তাসনিমকে আগে একটু বলবেন, কারণ মানে যেটা কানেক্টেড বলছিলেন ডক্টর জাবিন, সেটা বোধহয় তাসনিমের সাথেই বেশি কানেকশন সবার, সেই জন্য আমরা একটু বলি যে এইটা কি আসলে সামরিক গোয়েন্দা ডিজিএফ এর একটা প্রভাব? আপনারা তো হাইলি কানেক্টেড। না, আই এম নট কানেক্টেড, আমি লাইক ইনফর্মড যে ইয়া। আপনি খালেদ ভাই কি কারো কোটেশন দিচ্ছেন জাতীয় পার্টিকে নিয়ে? না, এটা আমার পর্যবেক্ষণ। জাতীয় পার্টি যতবার ভাঙছে ততবার নাম পড়ছে সামরিক গোয়েন্দা ডিজিএফআই, মানে এইটা নামটা যে পড়ছে এইটা আবার পরে জাতীয় পার্টির নেতারা আবার বিভিন্নভাবে বলছেন। মানে আমি তো জাতীয় পার্টিকে খেয়াল করি, মানে এরশাদ সাহেবের জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি, তো নাজিউর রহমান মঞ্জুরের জাতীয় পার্টি, তো যে একজন ছিলেন মতিন সাহেব তার জাতীয় পার্টি, মানে তো সেই হিসাবে আমি বলতেছি আর কি, ততবার এইটার সামনে আসে আর কি এই কথাগুলা। না, জাতীয় পার্টি তো মানে ডিজিএফআই এর পার্টি। এমনকি এরশাদ সাহেবের, এটা বলে এরশাদ সাহেবের যে দুজন স্ত্রী ছিলেন, তাদের কোন জাতীয় পার্টি বা তাদের কার সাথে আর্মির কি সম্পর্ক সেইটা নিয়েও তাদের মিসেসরা, কখনো এরশাদ সাহেব কখনো তার ভাই খোলাখুলি বলেছেন প্রেসে, সেই জন্য বললাম আর কি, যে মানে তারা এটা বলছে। না, জাতীয় পার্টি সবসময় ডিজিএফআই এর পার্টি, এটাও মানে আমরা মোটামুটি ওই যে আজনুবার ইয়ে বড় করে বলতে হয়, কানেক্টেড লোকজন এটা জানে। এখন কি অবস্থা এটা আমি জানি না, তবে হ্যাঁ জামাতের পক্ষ থেকে একটা পুশ ছিল, এখন কোন অবস্থায় আমি আছে জানি না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সম্ভবত। এখানে এই যে রংপুরের সিটগুলোতে বা রংপুর ডিভিশনের সিটগুলোতে জামাত একটু সুবিধা পাবে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়। এটার জন্য আবার তারা দেখলাম যে আরো কয়েকটা পার্টিকে সামনে রেখে এক ধরনের আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছে, সম্ভবত সফল হয়নি এখন পর্যন্ত যা জানি। ওকে, মানে
আপনার কাছে তাহলে একটু এক লাইন কি শুনতে পারবো যে এই দলটার মানে যেটাকে আপনি আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি এবং এনসিপির অ্যালায়েন্সটাকে আপনি বলছেন প্রিটি মাচ ইউজলেসই হয়তো হবে, এই পার্টিটাকে আপনার খুব ইউজফুল মনে হয়? এটা কোনো একটা প্রভাব বিস্তার করতে পারবে এই অ্যালায়েন্সটা? জাতীয় পার্টির ইউজফুলনেস হলো যে ইট ইজ দ্য মোস্ট ইউজলেস পলিটিক্যাল অ্যাক্টর ইন বাংলা, ওকে, এটাই তাদের ইউজফুলনেস। ঠিক আচ্ছা, আছে, এটা একটু প্যারাডক্সিক্যাল বাট দ্যাটস দ্য, মানে বিকজ তারা এত ইউজলেস এই জন্যই তারা হাসিনার কাছে এত ইউজফুল ছিল, ওকে, রাইট? সো মানে অতটা হ্যাঁ, অতটা ইউজলেস হওয়াও একটা আসলে কোয়ালিফিকেশন আপনি হ্যাঁ বলছেন। ইউজলেস মানে মানে কোন একটা পক্ষের পক্ষে অ্যাবসলিউট ইউজলেস হয়ে যাওয়াটা কিন্তু এক ধরনের অ্যাচিভমেন্ট, নেগেটিভ অ্যাচিভমেন্ট হিসেবে বলতেছে। সো জাতীয় পার্টি হলো ওই লেভেলের ইউজলেস। আহ, আর আপনার যে প্রশ্নটা ছিল যে এনসিপির যে জোটটা, হুম, এখন তাজনুভা খুবই আহত। হুম, আমার মনে হয় আপনারা তো যেহেতু আপনি নতুন পলিটিক্যাল পার্টি, আপনারা রাজনীতিবিদ, আপনারা যখন, এটা আমি খুব ফ্রেন্ডলি একটা কাউন্সিল হিসেবে বলতেছি, আপনারা যখন আমাদের মতো সাংবাদিকদের সাথে বসবেন, আমরা আপনাদেরকে অনেক ক্রিটিক করব, আপনাদের শুভাকাঙ্ক্ষী হইলেও ক্রিটিক করবো, আপনাদের শত্রু হইলেও ক্রিটিক করবো, এ তো আহত হয়েন না। হ্যাঁ, আপনার বিষয়গুলো, আপনি একটু উত্তেজিত হয়ে গেছিলেন সম্ভবত, এই জন্য আমি বলতেছি। আমি মনে করি আমি আগেও বলছি যে আমরা এনসিপি কে সফল হিসেবে দেখতে চাইছিলাম। হ্যাঁ, জামাত কি করতেছে বা এবি পার্টি কি করতেছে বা এই যে কি জানি আরেকটা রাষ্ট্র সংস্কার আন্দোলন কি করতেছে, এটা নিয়ে কিন্তু আমাদের অত মাথা ঘামাইও নাই, কোনোদিন আমরা কথাও বলি নাই। আপনাদের প্রতি আমাদের আশা ভরসা ছিল এবং আমরা অত্যন্ত বেদনার্ত বলতে হবে যে আপনারা এখন পর্যন্ত আমাদের চোখে, অবজেক্টিভ জার্নালিস্টদের চোখে, আপনাদের পলিটিক্যাল মিশন যেটা ছিল যে নতুন একটা বাংলাদেশ আপনারা উপহার দিবেন বলছিলেন, সেই 24 অগাস্ট মাস থেকে বলে আসতেছেন, আপনারা সেটা দিতে ব্যর্থ হয়েছেন। এখন এই কথাটা বলার মানে কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছি না। এই কথাটা বলার মানে হচ্ছে যে আমরা আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা আবার ড্রয়িং বোর্ডে ফেরত যান। আমাদের গুডউইল আপনাদের সাথে আছে এবং আপনারা আসলেই একটা শক্ত বিরোধী দল এবং কোনো না কোনো সময় একটা পাওয়ার পার্টি হিসাবে আপনারা বাংলাদেশের পলিটিক্সে আসেন, এটাই আমরা চাই। তো আপনি যদি আহত হয়ে থাকেন, আমি আপনার কাছে সরি বলবো। আমি না না না, আমি একটু আহত আমি হয় নাই। আমি 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 শুধু একটু বলি প্রশ্নটা খালেদ করি, ভাই, আমি শুধু আহত হয় নাই। আমি প্রশ্নটা করি একবারে বললেন আর কি। আমি আমার জায়গা থেকে বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বিএনপি বাদে, আওয়ামী লীগের জন্ম আমার জন্মের আগে, বিএনপি এবং জাতীয় পার্টিকে আমার জন্মের পরে জন্ম নিতে দিয়েছে, এবং আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাতে ইসলামের কোনো রাজনৈতিক দলের প্রতি আমার আমার কোনো ধরনের কোনো প্রত্যাশা কখনো তৈরি হয় নাই, এবং আমি কখনোই এর কোনো রাজনৈতিক দলের জীবনে কোনো ভোট দেই নাই। কিন্তু এনসিপি যখন প্রথম রাজনৈতিক দল করে আসছে, আমারও তাসনিম মানে রাজনৈতিক দলের আগেও যখন নতুন বন্দোবস্তের কথা বলছে, আমারও অনেক আশা ছিল। আমি এত সরাসরি তাসনিমের মতো বলতে পারবো না, কারণ তাসনিম অনেক সরাসরি কথা বলে। আমি বলতে পারবো না যে আমার সমস্ত আশা ভঙ্গ হয়েছে, কিন্তু আমি বলতে পারি যে আমার 95% আশা ভঙ্গ হয়েছে, ওটুকু পর্যন্ত আমি যাইতে পারি। এবং আমি এনসিপির দিয়া আর আশা দেখতে পারবো কিনা সেটা আমি জানি না, মানে এখনো জানি না আর কি। তাজরুবা যদি প্রশ্নের এই কথারও জবাব দেন, আর প্রশ্নের আর আহত না হওয়ার ক্ষেত্রে তাসনিম সরি বলছেন, আমি আরো 10 বার সরি বলতে রাজি আছি। আপনারা আমার খুবই প্রিয়, আপনারা কখনো কোনো কারণে আমার আচরণে দুঃখ কষ্ট পাইলে আপনারা মাফ করে দিন। 10 বার, 15 বার, 20 বার মাফ চাইতে আমি রাজি আছি। প্রশ্নটা করি, সেইটা হচ্ছে এবার একটু কথা বলি আমি। জাতীয় পার্টির নেতৃত্বে যে দল গঠিত হয়েছে, জোট গঠিত হয়েছে, সেইটারে আপনারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? জি তাজনুবা। আচ্ছা, আপনারা দুজনই যেভাবে মাফ চাইছেন, মানে আমি থ্যাংক ইউ দিই দলের পক্ষ থেকে যে আপনার 5% আছে, আর তাসনিম ভাইয়ের এখনো গুডউইল আছে আমাদের সাথে। সো সব মানে জুলাইও সব আশা যেখানে শেষ হয়ে গিয়েছিল, এরপর থেকেই আসলে আমাদের শুরু। আমি এতটুকু দৃঢ়ভাবে বিশ্বাস করি এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ, সেটা ব্যর্থতার মধ্যে দিয়ে যাক আর যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাক, ওই 5%কে 100% ইনশাল্লাহ আমরা করতে পারবো। যদি করতে পারি, আমরাই করতে পারবো। সেকেন্ড প্রশ্নে আমি আমার উত্তেজিত হব না, আমি একটু আপত্তি জানাই। আপনারা যেভাবে দুইটা জোটকে তুলনা করছেন, যে এই জোট ইউজফুল না ওই জোট ইউজফুল, জাতীয় পার্টির
রিলেটেড কোনো জোট বা জাতীয় পার্টির সাথে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এইভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এরকম মানে বোল্ডলি অংশ নেওয়া তিনটা দলের জোটের কোনো তুলনা হয় না। জাতীয় পার্টি তো মানে সিনোনিম অফ দ্যাট ফ্যাসিস্ট, এখানে তো এটা এই জোটের সাথে এটার কোনো তুলনাই হয় না। এদের রাজনীতি করার অধিকার আছে কিনা, এরা শুধু গৃহপালিত না, এটা মোর দ্যান দ্যাট। এবং আপনারা হয়তো এটাকে আলোচনায় তাদেরকে রাখবেন, কিন্তু বাংলাদেশের মানুষ ইতিহাস তাদেরকে মনে রাখবে যে তারা ফ্যাসিস্টের আওয়ামী লীগের একদম সবচেয়ে ক্লোজ সহযোগী ছিল এবং তাদের মধ্যে থেকে বিরোধী দল রেখে তারা মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়েছে। সো এখন এরকম একটা রাজনৈতিক দলের, অন্যান্য বড় বড় রাজনৈতিক দলের দেখছি যে তাদের ব্যাপারে বোল্ডলি বলতে, ডিসিশন নিতে অনেক আনকমফোর্টেবল, অনেক হেজিটেশন আছে। আমাদের কোনো হেজিটেশন নাই। আপনারা কিভাবে এই তিনটা জোটের সাথে, তারা কি জোট করছে না করছে তার সাথে আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী তিনটা রাজনৈতিক দলের জোটের তুলনা করেন, এটা আমার কাছে খুবই আপত্তিকর লাগলো যে এটা ইউজফুল না, ওটা ইউজফুল। আমিও আপনাদেরকে আহত করতে চাই না, কিন্তু এই তুলনাটা খুবই আমার মনে হয় আপনি জোর করে যে objectionable। আমার মনে হয় ব্যাপারটা জোর করে তুলনার কাছে নিয়ে আসলেন, আপনি একটু যাবেন। আমরা দুইটা না, আলাদা আপনাদের প্রসঙ্গে দুইটা দুজনের আলাদা কথা কথাই বলছিলাম। ওরকম ছিল, কাছাকাছি ছিল। না আমি একেবারেই কাছাকাছি আমি- ছিল না, আপনি একদমই ভুল যে বুঝছেন। এটা ইউজফুল, আবার আপনি একটু দেখেন। প্রশ্নটাই করলেন ওভাবে যে ওই তিনটা না, আমার মনে হয় যে ওই এটা আপনার দলের প্রতি, জোটকে আপনার মনে হয় যে আপনার তাসলিম এটা ভাই কষ্ট কল্পনা তেমন একটা জাবেদ, use আমার মনে হয় যে আপনার এটা করছেন কষ্ট না। কল্পনা। এটাকে মনে করছেন কিনা? না, আপনার এটা কষ্ট কল্পনা, কারণ হচ্ছে যে না আমি না, কষ্ট কল্পনা না। এই দুইটা দলের বা জোটের কোনো তুলনা করাও হয় নাই, দেওয়াও হয় নাই। আমি প্রশ্নটা করছিলাম শব্দ ধরে, শব্দ ওই না, কিন্তু আবার বোঝেন একটা ইউজলেস শব্দ ব্যবহার করছেন তাসনিম খলিল, যে এইটা একটা প্রিটি ইউজলেস হবে। আমি বলছি ওইটা ইউজলেস হবে, এটা আপনি বলছেন। এই জোটটা সম্পর্কে আপনি কি মনে করেন? এটাতে শব্দ নিয়ে তুলনা, এটা নিয়ে দলগুলি নিয়ে তুলনা না, কিন্তু দুইটা প্রশ্ন আলাদা। দুইটা প্রশ্নের মধ্যে আরো অনেকগুলি কথা হয়েছে, তারপরে এটা আপনি বলছেন। আপনি যখন এটা বলেন তখন হচ্ছে কি, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি। এটা আসলে ব্যক্তিগত ব্যাপারগুলি বলা উচিত না। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে কি হয়, আমাদের এখানে এত বড় টক শো দেখার ধৈর্য কারো নাই। সুতরাং একটু জায়গা কাট করা হয়, একটু জায়গায় কাট করে একটু জায়গাগুলি দেওয়া হয়, যেটা প্রিটি ডেঞ্জারাস। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আমি 3.5 ঘন্টা বক্তৃতা দিছি, 3.5 ঘন্টা। তার মধ্যে 20 সেকেন্ডের একটা বক্তব্য নিয়ে আপনারা অনলাইন এবিউজ করেন না তো? আপনারা অনলাইন এবিউজ করছেন আপনাদের নেতারাই সবচেয়ে বেশি। এটা আমি বলতে চাইছিলাম না, ছোট একটা জায়গা ধরে সবচেয়ে বেশি আপনারা এমনভাবে কথা বলছেন যেটাতে হচ্ছে যে মাপ চাওয়া, তো ভাই মাপ চাওয়া, আপনি খুশি না? মাপ চাইছি আরো 50 বার আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই ভাই। আপনাদের থেকে মাপ চাওয়া ছাড়া তো উপায় নাই, আপনাদের থেকে মাপই চাইতে হবে। এটা পারতো আমরা, আমাদের মাপ চাইতে হবে না? না না, এটা মাপও চাইতে হবে। আপনাদের নেতারা কি বলছে, আপনাদের নেতারা কি বলছে, আপনি কি বলছেন? ওর কাছে এত মাপ চাইতে, শোনেন ওর কাছে এত মাপ চাইতে হবে না। ওরা ভালো মানুষ। ওর যদি না, তাজনুভা জামিন যদি ইসলামী ছাত্রী সংস্থা টাইপের কোন সংগঠনের কেউ হইতো, তাইলে ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। তো আমার মনে হয় যে এই ধরনের কোনো বিপদে এনসিপিতে তো সবাই আছে, এনসিপিতে তো সবাই আছে, কম তো নাই, সবাই আছে, সবাই আছে।